নমস্কার শিউরি, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, শিউরির প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আমি আপনাদের সাথে আছি সোমা, আর বলছি দিন দুপুর রাত কিংবা হোক ভোর, পাশে আছি আমরা রেডিও 90.4। আমরা রেডিও 90.4 অর্থাৎ গীতাঞ্জলি রেডিও আমাদের শিউরির তথা বীরভূমের মানুষজনের শিক্ষা চর্চা, সংস্কৃতি চর্চা, জীবনযাত্রায় সমস্ত কথা সকলের দরবারে উপস্থিত করি, যাতে সেই সমস্ত কথা থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের সকলের জীবনযাত্রার একটুখানি মানোন্নয়ন হয়। আমি আজ এসেছি আমার দশভুজা সিরিজের একটি নতুন পর্ব নিয়ে। আমি আজকে দশভুজা হিসাবে যার কথা বলবো, তাকে আমরা কম বেশি সকল শিউরিবাসী এক নামেই চিনি। আমি একটু ভনিতা করে বলি। জাপানের টোকিওতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান ট্রেড ফেয়ার। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন শিউরির রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এবং শিল্পগুরু সম্মান প্রাপক এক শিল্পী। ওই ট্রেড ফেয়ারে গোটা দেশ থেকে মোট 10 জন জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত হস্তশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই 10 জনের একজন আমাদের এই আপনজন। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনি নিজের হাতে বোনা কাঁথা স্টিচের বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন। আমাদের এই মানুষটিকে জাপানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে শিল্পীকে বিশেষ সম্মান জানানো হয়। আমার মনে হয়, আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন আমি আজ কোন দশভুজার কথা বলছি। হ্যাঁ, ঠিক তাই, আমি কথা বলছি তৃপ্তি মুখার্জির কথা। আমাদের শিউরির সকলেই তাকে চেনেন তার নিজের গুণের জন্য। আলাপ করিয়ে দিই ম্যাডামের সাথে। ম্যাডাম, গীতাঞ্জলি রেডিও স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। ম্যাডাম, আমি বর্তমান থেকে শুরু করলাম। কথাটা বলে যে শেষ থেকে শুরু, কিন্তু আমি এই শেষ থেকে শুরু কথাটা ব্যবহার করতে রাজি নই, কারণ আমি বলবো বর্তমান থেকে শুরু। শেষ এখন নয়, এখনো অনেক পথ চলা বাকি। তো যাই হোক, আপনি শুরু থেকে শুরুটা করুন। আমাদের ছেলেবেলা, আমাদের সেই শৈশবকাল বড়ই স্মৃতি বিজড়িত হয়। আমাদের মনে কোথাও একটা যেন লুকোনো থাকে, সুন্দর করে লালন করি সেই স্মৃতিগুলোকে। আপনার সেই শুরুটা একবার শুনি। নমস্কার। আমি প্রথম থেকে আমার মায়ের হাতে খুঁড়ি, মানে মাই আমাকে শিক্ষা দিয়েছেন। আমার মাও ছিলেন খুব ভালো একজন শিল্পী। তিনিও হাতের কাজ খুব করতে পারতেন ভালো, তার সঙ্গে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গানও করতেন। তো এটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে মা এত সুন্দর কাজ করছে, সেই কাজটাকে আমি মানে শিখি। তো শিখতে শিখতে পরবর্তীকালে সেটাকে নিজে শেখার পর যখন আমি বড় হয়ে যাই, অনেকটাই বড়, তখন তারপরে সেটাকে আমি লোককে, যে আমি শিখেছি আমার এই শিক্ষাটা বা আমার মায়ের এই অনুপ্রাণিত যে আমি মায়ের কাছ থেকে শিখেছি, সেটাকে আমি লোকের বিস্তারিত করার জন্য, এটাকে বিশেষভাবে মানে সকলেকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি বীরভূম ডিস্ট্রিক্টে পুরোটাই প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়েকে এই কাজে আমি মানে স্বনির্ভর করে তুলেছি। আচ্ছা, শুনবো সব একটু একটু করে আস্তে আস্তে প্রকাশ করব। আমি প্রথমেই জিজ্ঞেস করি যে আপনি কি এখানকারই মেয়ে, মানে আমাদের বীরভূমেরই মেয়ে? হ্যাঁ, আমি বীরভূমেরই মেয়ে। শিউরিরই? হ্যাঁ, শিউরি। আচ্ছা, তাহলে শিউরি থেকে আমরা আপনাকে কোথাও যেতে দিইনি, আমরা ধরে রেখেছি। আর তাই জন্য শিউরির আজ এত গৌরব আমরা পেয়েছি আপনাকে। এই জয়যাত্রা, আপনার যে সমস্ত কথাবার্তা আমি বললাম, জাপানে যাওয়া, ওই যে ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করা, রাষ্ট্রপতি পুরস্কার, বঙ্গশ্রী, বিভিন্ন পুরস্কারে আপনি সম্মানিত হয়েছেন, এই জয়যাত্রাটা কি করে শুরু হলো? দেখুন, আমি প্রথম থেকে যে আমি স্টিচটা শিখি, এবং এটা খুবই আমাদের যে সেলাইয়ের মানে ইয়েটা আরম্ভটা ছিল খুবই ভালো, এবং পরবর্তীকালে যেটা হয় এটা খুব সূক্ষ্ম কাজ এবং খুবই উন্নত মানের কাজ যাকে বলা চলে।
তো এটা শেখার পরে অনেকে আমাকে বলতো যে এটা কেন ডিস্ট্রিক্ট লেভেলে এটা কেন উপস্থাপনা করা হয় না। তো আমি সেখানে ডিস্ট্রিক্ট লেভেলে উপস্থাপনা করেছিলাম। তো এটা ফার্স্টে আমি প্রথম প্রাইজ পেয়ে যাই। তারপরে এটাকে স্টেটে আবার ওরাই ডিস্ট্রিক্ট থেকে স্টেটে পাঠিয়ে দেয়। তো ওটা স্টেট অ্যাওয়ার্ড পেয়ে যায়। স্টেট অ্যাওয়ার্ড পেয়ে যাওয়ার পরে এটা লন্ডন থেকে আমার ওই যেটা আমি দিয়েছিলাম আমার নিজের হাতে যে তৈরি জিনিসটাকে, সেটা কোনো অতিথি লন্ডন থেকে এসেছিলেন, ওকে ইনভাইট করা হয়েছিল ওখানে। তো তিনি এটাকে নিতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই কাজটা যদি সুন্দরভাবে আমাদেরকে এইভাবে যদি আরও কিছু করে দেওয়া হয়, আমরা আমাদের দেশে এটাকে করতে পারি। তো সেটাও আমি করেছিলাম। মানে আমার এটাকে দিইনি, আমি যেটাকে পুরস্কার পেয়েছি সেটা দিইনি, তবে ওই ধরনের আমি ওনাদেরকেও দিয়েছিলাম। এটা কতদিন আগের কথা বলছেন? এটা আমরা অনেক দিন আগেকার কথা বলছি, প্রায় এটা 89 সালের কথা। 89 সালে? তখনই আপনার হাতের কাজ বিশ্বমানের হয়ে উঠেছে। হ্যাঁ, তখন বিশ্বমানের হয়েছে। একদম। আচ্ছা, আপনি একজন নারী, আপনি আমার যেহেতু শোয়ের নাম দশভুজা, আপনি 10 দিক সামলাচ্ছেন। তো এই পুরুষ শাসিত সমাজ, সেখানে আপনার এগিয়ে যাওয়া, সেখানে নিজেদের জায়গা করে নিতে মেয়েদের কতটা সমস্যা হয়? আপনার কি সমস্যা হয়েছিল? দেখুন, আমি বলবো যে আমি এগিয়ে যাওয়ার পথে কোনো মেয়ে বা কোনো মহিলা যদি নিজেকে ভাবে যে আমি এগিয়ে যাব, তো তাকে প্রতিরোধ করার ক্ষমতা কারোরই নেই। হ্যাঁ, আমার ক্ষেত্রেও হয়নি, কারণ আমার যিনি হাজব্যান্ড ছিলেন তিনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিলেন, বা আমার বাবা মা দাদা ভাই বোনরাও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিলেন যাতে আমি এগিয়ে যেতে পারি, বা সেটা ওনারা খুব হেল্প করেছিলেন। সেই জন্য আমি হয়তো এতটা করেছি। তবে কিছুটা পথ তো অতিক্রম নিজেকেই করতে হয়। নিজেকে মানে কিছুটা বললেও হবে না, পুরোটাই। তো সেই জায়গাতে সেরকম অসুবিধা আমি ওই পাছে লোকে কিছু বলে ছিল না, সেই লোক ভয়, সেটা কিন্তু আমি কখনোই মানে করিনি। মানে আমি নিজেই যে আমি সব করতে পারি সেটা আমার মনের মধ্যেই ছিল, এবং আমি লোকে কি বলবে সেই ধারণা নিয়ে আমি কিন্তু বেঁচেও আজও পর্যন্ত থাকি না, তখনও ছিলাম না। একদম। এই যে কর্মক্ষেত্রে ইকুয়ালিটি যেটা আপনি মেনটেন করেছেন, কিন্তু সব মেয়ে সেটা পায় না। আপনি পেয়েছেন। আপনি নিজে হয়তো কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত নন, আপনি একা স্বনির্ভর হয়ে একটা কাজ করে চলেছেন। কিন্তু মেয়েদেরকে যেটা কোনো সংস্থায় কাজ করতে গেলে বা অনেকের মাঝে কাজ করতে গেলে একটা পুরুষ নারী একটা বৈষম্যতা থেকেই যায়। সেই ক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, আমি বলবো যে আমার ক্ষেত্রে কিন্তু কোনো কাজে যে খুব যে একটা অসুবিধা হয়ে গেছে সেটা আমি হয়তো বলতে পারবো না, কারণ আমি যে কাজ করবি, আমি আগেই বললাম যে আমি যেটা করব মনে করি সেটা আমি নিজেই করব, এবং করার চেষ্টা এখনও পর্যন্ত করি। যে আমাকে কেউ প্রতিরোধ করবে, আমি কিন্তু অপ্রতিরোধ্য, আমি কিন্তু কোনো কমেই কাউকে কেয়ার করি না। কেউ যদি আমাকে ধরুন যাতে আমি ব্যাকফুটে যাই, দেখুন আমাদের বিশেষ করে এই মেয়েদের সমাজে কিছু কিছু জন আছে, মেয়েরাও আছে এর মধ্যে, ছেলেরাও আছে, যে ইন্ডিয়ান ক্যাঁকড়া যেমন টেনে নিয়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি যদি নামবো না ভেবে নিই, তাহলে কি হবে, আস্তে আস্তে তারাই পড়ে যাবে। আমি কিন্তু এই রকম ধরনের। একদম একদম। আপনার ছোটবেলা থেকে শুরু করেছিলাম, স্কুল কলেজ পড়াশোনা এগুলো কি এই সমস্ত রিলেটেড, নাকি ওটা পুরোটাই আলাদা? না, এই সমস্ত রিলেটেড নয়। পড়াশোনাটাও আমি করেছি। আমার বিয়ে হয়ে গেছিলো 15 বছরে, তখন আমি এই সমস্ত কাজেই কিন্তু তারপরে আমার 16 বছরে বাচ্চা হয়ে যায়। তারপরে সেই বাচ্চা নিয়েই আমি কিন্তু স্কুল কলেজ সবই করেছি। আর তারপরে এই কাজটাকেও খুব গুরুত্ব, আমি বললাম না, আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করেছিলেন এই ব্যাপারটা নিয়ে, যে পড়াশোনাও করে আমি যদি কাজ করতে যাই, কাজও মানে সব রকম দিক দিয়ে আমার হেল্প করেছিলেন। ওই হেল্পের জন্য আমি যথেষ্ট পরিমাণে, মানে আজকের ডেটে আমি বলবো তো সত্যি আমি ওই জন্যই এগোতে পেরেছি। অনেকটা এগিয়েছেন, একদম। আচ্ছা, আমি প্রথমেই শুরু করেছিলাম আপনার জাপান ট্যুর নিয়ে। আমি ওইটা আপনি আরেকবার টাইম ট্রাভেল করে সেই স্টেজটাই পৌঁছে যান, সেই জায়গাটাই পৌঁছে যান। আমরা কেউ সেই অবস্থাটা দেখিনি, আপনার চোখে আমরা এখন দেখতে চাই। ডিসক্রাইব করুন একটু। জাপানের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এই জুলাই মাসের 29 তারিখে আপনার অমরযাত্রা যাব, অমরনাথ যাত্রা। আমার সমস্ত রেজিস্ট্রেশন হয়ে গেছিলো। হঠাৎ করে আমার একটা ফোন আসে
ফোন আসার পরে যে বললো এরকম ইয়েতে জাপানে টোকিওতে যেতে চান আপনি? তো আমি ওই মুহূর্তে মনে করলাম যে না, আমি যাব না, কারণ আমার যেহেতু রেজিস্ট্রেশন হয়ে আছে আমি অমরনাথ যাত্রাতে যাব। কিছু সময় চাইলাম যে আধা ঘন্টা আমাকে সময় দিন। পরবর্তীকালে আমি নিজের মধ্যে চিন্তা করে নিলাম যে আমি যদি অমরনাথ যাই তাহলে হয়তো আমি টোকিওর চান্সটা আর পাবো না। সেই জন্য আমি টোকিওটাই আমি পরবর্তীকালে ওনাদেরকে বললাম ফোন করে যে না, আমি টোকিওয়ে যাব। তো সেখান থেকে ওনারা এই সমস্ত ভারত গভর্নমেন্ট থেকে এটাকে করেছিলেন। তো ওনারা সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে দিল্লি গেলাম, দিল্লি থেকে আমরা ফ্লাইট ধরলাম, তারপরে টোকিও, জাপান গেলাম। জাপান মানে আমাদের অ্যাকচুয়ালি এটা টোকিওতেই হয়েছে, প্রোগ্রামটা টোকিওতে হয়েছে। এবং টোকিওতে যে 3 দিনের প্রোগ্রাম ছিল, মানে ওখানকার জাপানিরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং জাপানের বিভিন্ন যে আপনার টেলিভিশন বা ইউটিউবে যারা আছে চ্যানেল, সমস্ত ওরা খুব ভালোভাবে মানে ওরাও প্রচারটা খুব ভালোভাবে করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের শিল্পটা, ইন্ডিয়ান শিল্পকে আমি উপস্থাপনা করতে গেছিলাম। ইন্ডিয়ান শিল্পটা আমাদের কি, ভারতের কি আছে সেটাকে ওনারা এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন যে সত্যি ইন্ডিয়ায় একমাত্র ভারতবর্ষ হতে পারে যে এতভাবে মহিমান্বিত সমস্ত কাজের দিকে। এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আমার দেশ সকলের সেরা। হ্যাঁ, আমার দেশ সকলের সেরা। এটা কিন্তু মানে জাপানিরা পর্যন্ত স্বীকার করেছে যে ইন্ডিয়ায় একমাত্র এত সুন্দর সব কিছু মানে হতে পারে, ওনারাই এইভাবে উপস্থাপনা করতে পারেন, বা ওনাদের আর্ট, ওনাদের কালচার, ওনাদের সব কিছুই ভারতবর্ষে করতে পারে। এটা আমাকে এতটাই ভালো লেগেছে। তাছাড়া শুধুই নয়, ওখানে যে জাপান এম্বাসি নিজে এসেছিলেন আমাদের ইন্ডিয়ান জাপান এম্বাসি ভারতীয় দূতাবাস থেকে, উনি এসে তো মানে দেখে, এবং আমাদের যে সমস্ত কাজ, আমি ওখানে আপনার একটা করেছিলাম 8x9 একটা মানে ওয়াল হ্যাং ছিল, বিশাল বড়। সেই ওয়াল হ্যাংটা ছিল আপনার এই নিয়ে আমাদের বর্তমানে যে পলিউশন রয়েছে, এই পলিউশন কীভাবে ফ্রি করা যায়, আর তার সঙ্গে আপনার পশু পাখি সেগুলোকে সুন্দরভাবে করে গাছ, সেরকম ধরনের একটা আমি জিনিস নিয়ে গেছিলাম। সেটা দেখে তো উনি তো একদম মানে অবাক হয়ে গেলেন যে এই ধরনের জিনিস, এরকম জিনিস বারবার মানে করতে লাগলেন। তারপরে উনি আবার আমাদেরকে অ্যাম্বাসিতে ইনভাইট করলেন যে আপনারা অ্যাম্বাসিতে আসুন। অ্যাম্বাসিতে আমরা যখন গেলাম তখন দেখছি প্রচুর পরিমাণে জাপানে একটা প্রায় বড় স্টেডিয়ামের মতন। তো সেই জায়গাতে নিয়ে গেল, এবং সেই জায়গাতে নিয়ে যাওয়ার পরে সে একে একে চাদর দিয়ে অভ্যর্থনা করার পরে সার্টিফিকেট দিয়েছেন। এবং আমাকে বিশেষ করে বলছে, দেখুন এই যে শাড়িটা পরে আছে এটা ওনার নিজের হাতে তৈরি, কত সুন্দর জিনিস, মানে নিজে হাত দিয়ে দেখাচ্ছিল। এটা আমারও খুব ভালো লেগেছে। তার থেকে আরও একটা জিনিস ভালো লেগেছে যে আমাদের জাপানে যে টোকিও অ্যাম্বাসিতে আমি প্রথমে ঢোকার পরে আমি চারিদিকটা একবার দেখলাম আমাদের বিবেকানন্দর একটা বিশাল বড় ছবি রয়েছে। আমি ওইটা দেখে আরও বেশি অনুপ্রাণিত হলাম যে সত্যি জাপানিরা তো খুব ভালো। বা তার সঙ্গে যে আমাদের ইন্ডিয়া যে বিবেকানন্দ স্বামীজি, ওনারও যে মানে ছবিটা এত সুন্দরভাবে রেখেছে, বিশাল আকারের ছবি, সেটাও আমার খুব ভালো লেগেছে। সেই বিদেশে গিয়ে নিজের মানুষ এদেরকে দেখতে পাওয়া, এটা আমাদের খুব ভালো লাগে। আর বিবেকানন্দ তো অনেক আগেই আমাদের দেশের নাম উজ্জ্বল করে গেছেন সারা পৃথিবীতে। আচ্ছা, তারপরে ওই ট্রেড ফেয়ারটা, সেটাই অনেক দেশ ইনভাইটেড ছিলেন। হ্যাঁ, অনেক দেশই ওর মধ্যে ইনভাইটেড। এটা ছিল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে করা হয়েছিল। আর মানে আমাদের মতো যারা ভবিষ্যতে এর দেখানোর পরে যে ওখানকার জাপান থেকে বা অন্যান্য দেশ থেকে যারা আসে তাদের মধ্যে যে ভাব বিনিময়টা হবে আমাদের জিনিস দেখার পরে, যদি ইচ্ছা হয় কেনার বা তৎক্ষণাৎ কেনা বিক্রির আমাদের ছিল না, যে অর্ডার দিল হয়তো 2,500-3 হাজার পিস কোনো একটা জিনিস, আমি অর্ডারও অনেক পেয়েছি। তো সেগুলো আবার পরে মানে করে তাদেরকে পাঠানোর জন্য। আচ্ছা, সেগুলো আবার এখান থেকে এক্সপোর্ট করা হয়েছে। বড় মাপের সুযোগ, অনেক বড়। আমাদের কাজ, আমাদের সিউড়ির একজন মানুষের কাজ বিদেশি মানুষদের পছন্দ হয়েছে, তারা সেটাকে অর্ডার দিয়েছে, সেটা যাচ্ছে।
খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি যে যে জিনিসটার জন্য এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছিলেন, যে পরিবেশ দূষণ, হুম, পশু পাখি হুম, গাছপালা এসব নিয়ে আপনি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি ওটা ছিল করেছিলেন, গ্রিন এনভায়রনমেন্ট আমার যে গ্রিন জিনিসটা। এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা কি ওখানে বলা ছিল, না এটা সম্পূর্ণ আপনার মস্তিষ্ক না 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 প্রসূত? না, এটা আমি 3 বছর আগে বানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এটা আমি নিয়ে গেছিলাম জাস্ট দেখাবার জন্য যে কি ধরনের জিনিস হয় আমাদের এই ব্যাপারটা নিয়ে। তো এই যে এই 8 ফুট চওড়া লম্বা যে 8x9 8x9 একটা বিশাল বিশাল মাপের আকারের জিনিস। ওয়াল হ্যাঙ্গিং, হুম, এটা সম্পূর্ণ আপনার নিজের হাতে করা ছিল? নিজের হাতে করা। কতটা সময় এটা লেগেছিল 3 ম্যাডাম? বছর টাইমই লেগেছিল করতে। পুরোটা ছুঁচ পুরোটা, হ্যাঁ, সুতো, ছুঁচ ওই হতে যে আমরা দেখেছি মাদেরকে করতে ফ্রেমে করে করে, হ্যাঁ, হ্যাঁ, সেরকম হ্যাঁ, নিজে হ্যাঁ। হাতে পুরোটা করেছেন। হুম, তারপর সেখানে সম্মাননা জানানোর পর আপনি অনেক অর্ডারস পেলেন, তাই তো ম্যাডাম? অর্ডার পেয়েছি, প্রচুর অর্ডার। আচ্ছা, ওইটা একটা এক্সপিরিয়েন্স গেল। হুম। আপনার ঝুলিতে এখনো অনেক সম্মান। প্রথম কোন বড় মাপের সম্মানটা পেয়েছিলেন? প্রথমে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি 2010-এ। 2010-এ, সেটা একটু শুনি। প্রথম একটা এত বড় অ্যাওয়ার্ড পাওয়া, সেই অভিজ্ঞতাটা শুনি। যেটা আমি রাষ্ট্রপতি পুরস্কার যখন পাই সেটা দিল্লিতে না, প্রথমে আমাদের বর্ধমানে পাঠাতে হয়, বর্ধমান কলকাতাতে পাঠায়, মানে ডিসি হ্যান্ডিক্রাফটস থেকে, তারপর সেটা দিল্লিতে যায় এবং অল ইন্ডিয়া বেশ করে সেটা হয়। যে ধরুন ওটাতে পুরো প্রায় 30,000 মতো জমা পড়েছিল রাষ্ট্রপতি পুরস্কার পেতে। এটা কিন্তু কম্পিটিশনে গেছিলাম, এমনি যে আমি দিলাম বা হয়ে গেল সেটা না। তো সেই কম্পিটিশনে প্রায় 30,000 মতন, শুধু নানা ধরনের ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস, মানে ইন্ডিয়ার মধ্যে যত রকম ক্রাফটস আছে সমস্ত রকমের, তার মধ্যে আমাদের কাঁথাও ছিল। তো সেই ব্যাপার নিয়ে তো সিলেকশন হয়েছিলাম প্রথমে। ওটা 30,000 থেকে 8,000 হয়, 8,000-এর মধ্যে ওইটা 8-এ পরিণত হয় এবং 8-এর মধ্যে নাম্বার 1-এ আমি ছিল। পশ্চিমবাংলার মধ্যে আমি ছিলাম তৃপ্তি মুখার্জি, যে নাম্বার 1-এ ছিলাম। যে ওনারা বলেছিলেন যে এত নাম্বার এই প্রথম কেউ পেয়েছিল, আচ্ছা। এত নাম্বার আমি পেয়েছি। তবে সেটা সেটা আবার বানানোরও একটা হিস্ট্রি আছে। মানে আমার বাড়ির রান্নার লোকের দরকার ছিল, যেটা আমি রাজনগরে গেছিলাম। তো আমি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে যাওয়ার পর আমার গাড়িটা হঠাৎ করে গাড়িটা ফেঁসে যায়। তখন বৃষ্টি হচ্ছিল কাদাতে। তো একটা সাঁওতালের আদিবাসী পাড়াতে গেছিলাম। আদিবাসী পাড়াতে গিয়ে সেখানে দেখছি সবাই আমার গাড়িটাকে কিন্তু কেউ হেল্প করছে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সেই 11টা থেকে দুপুর 2টো বেজে গেল, তারপরে কেউ নাই। আর আমি তারপরে আমাদের যে ড্রাইভার ছিল ওকে বললাম, দেখো কোনো রকম ব্যবস্থা করো। ও তারপরে কিছু লোককে ডেকে নিয়ে এসে গাড়িটাকে তুলিয়েছে। আর আমি সেই মুহূর্তে গোটা সাঁওতালদের পাড়াটা অতিক্রম করে নিলাম, পুরো পাড়াটাকে ঘুরে নিয়েছিলাম। ঘুরে নেওয়ার পরে ওদের সকাল থেকে আমি সন্ধে পর্যন্ত ছিলাম। সেই সন্ধে পর্যন্ত ওদের আমি ওদের কে কী করছে, কিভাবে ওদের চাল চলন, কথাবার্তা, তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছু, তাদের কি আছে কি না আছে, পশু পালিত সমস্ত জিনিস, পাখি, হাঁস মুরগি, সমস্ত সেইটা আমি পুরোটাই ওয়াচ করে নিয়েছিলাম। ওয়াচ করে নিয়ে যাওয়ার পরে সেটা আঁকিয়ে ওইটাকেই আমি কিন্তু বানিয়েছিলাম। ওইটাতে পুরো বানানোর পরে ওইটাতে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছিলাম। কেন দাম পাবেন না? আপনি, আপনার গাড়ি খারাপ হয়ে গেল, আপনি এক জায়গায় দাঁড়ালেন, আপনার সেই রকম একটা সিচুয়েশনে আপনি ঘুরে একটা ছবি আপনি মাথায় নিয়ে এলেন, তবেই আপনি শিল্পী। আর সেটা সূক্ষ্ম হাতের কাজের মাধ্যমে ফুটিয়েও তুললেন। সত্যি আপনাকে হ্যাটস অফ। এবং ওইটার নামও দিয়েছিলাম ট্রাইবাল লাইফ। ট্রাইবাল লাইফ। আমরা সাধারণত কাঁথা স্টিচ পরে থাকি, শাড়ি, ব্লাউজ, যেটা হয় সাধারণত। আপনি সেইটা থেকে, আমি যতগুলো আপনার এক্সপিরিয়েন্স শুনলাম, সেগুলো থেকে একটু বেরিয়ে আপনি কাজ করেন। ওইগুলো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এই এই অনুপ্রেরণাটা বা এই ব্যাপারটা মাথায় এলো কিভাবে? এই কাঁথার ব্যাপারটা দেখুন, আমাদের কিছু কিছু আমাদের এখনও পর্যন্ত বা আগে কি হতো, যে মেয়েরা খুব ভালো কাজ করতে হবে, মেয়েদেরকে খুব ভালো কাজ শিখতে হবে। একটা আগে ছিল না যে মেয়েদের বিয়ে দিতে গেলে হাতের কাজ খুব ভালো শিখতে হবে, গান শিখতে হবে, সমস্ত রকমের একটা দরকার ছিল, প্রয়োজন ছিল। তো সেটা প্রথম থেকে যেহেতু আমার মা জানতো, আমি সেটাকে খুব ভালোভাবে করেছিলাম। এবার আমি দেখেছিলাম যে আমার মাও কিছু কিছু কাজ করতেন, যে একটা কি বলবো, কাপড়ের মধ্যে একটা পুরনো কাপড়, সেই কাপড়ের মধ্যে আরও 3-4টে কাপড় বসিয়ে
খুব সুন্দরভাবে তার মধ্যে নকশা বানিয়েছিলেন। তো সেটাকে আমি কি করেছি, পরবর্তীকালে আমিও 3-4টে পুরনো কাপড়ের মধ্যে আমিও চেষ্টা করেছিলাম, হয়েছে সেগুলো এখনও পর্যন্ত আমার কাছে আছে। পরবর্তীকালে সেটাকে কটনের 3-4টে কাপড়ের মধ্যে একটা তসর অথবা সিল্ক কাপড় বসিয়ে তার মধ্যে আমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম মানে স্টিচটা করতাম, একদম পোস্তর দানার মতন, যেটা মানে সচরাচর হয় না। আর আমরা যেগুলো শাড়ি পরি বা স্টোল বলুন, দোপাট্টা বলুন, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে এর কোনো মেল নাই। এটা একদম 4-5টা কাপড়ের ওপর দিয়ে এটা করা। যেমন আমি যেটা জাপানে নিয়ে গেছিলাম, গ্রিন এনভায়রনমেন্ট, ওইটা কিন্তু 5টা কাপড়ের মধ্যে আছে, 8x9, মানে বিশাল আকার, দেখার মতন জিনিস। তো সেটাও ওই রকমই। বা তারপর আমি যখন আপনার ওই কার্গিল যুদ্ধ হয় সেই টাইমে কিন্তু একটা বানিয়েছিলাম, পুরো কার্গিল যুদ্ধটা ওর মধ্যেই আছে, আলাদা রকম, যে এটা একটা শাড়ি ফুল পাতা এসব বানালাম সেরকম নয়, সম্পূর্ণ আলাদা। শিল্পী মানসিকতা, মানে পরিবেশ নিয়ে ভাবনা, মানুষ নিয়ে ভাবনা, এই সবগুলো ফুটে ওঠে আপনার কাজের মধ্যে। অসাধারণ চিন্তা ভাবনা। আচ্ছা, যখন আপনি এই অ্যাওয়ার্ডগুলো পেলেন, আপনি পশ্চিমবঙ্গকে যখন ন্যাশনাল লেভেলে করছেন তখন পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছেন, যখন স্টেট লেভেলে করছেন তখন আমাদের সিউড়িকে রিপ্রেজেন্ট করছেন, ন্যাশনাল লেভেলে গিয়েও সেই কোথাও গিয়ে তো সিউড়িটাই মনের মধ্যে আছে। কেমন লাগে তখন? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে যে সিউড়ি থেকে এসে আমরা যে এতটা জায়গাতে চলে এসেছি, এসে যে সমস্ত আমাদের কাজটাকে যেটা দেখাচ্ছি এবং সেটা সব থেকে হায়েস্ট যখন হয়ে যাচ্ছে তখন খুবই ভালো লাগছে যে না, সত্যি তখন সেটা আমার মনে হয় না যে না, আমার সিউড়ির গর্ব আমি মনে করি না, সিউড়ি আমার গর্ব, এটাই ভাবি। এই যে সিউড়িকে আপনি বিশ্বের দরবারে তুলে ধরছেন, সিউড়ির মানুষ আপনাকে কতটা ভালোবাসা দিচ্ছে? সিউড়ির মানুষ ভালোবাসে, ভালো না বাসলে তো কোনো কিছু হয় না। নিশ্চয়ই তাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সবই নিয়েই তো আস্তে আস্তে এগিয়েছি। একদম, আমরা তো ভীষণ ভালোবাসি, আমরা তো আপনাকে জানি, আর আমি জানি শ্রোতারা ভীষণ ভালোবাসে আপনাকে, সেজন্যই আপনার এখানে আজকে আসা। আমি একটু অন্যরকম প্রশ্ন করি, যেটা হলো দশভুজা শোতে আপনাকে আমি ইন্ট্রোডিউস করছি, কিন্তু সামনেই দুর্গাপুজো। আমরা যদি দেবী দুর্গার কথা ভাবি, দেবী দুর্গার যে রূপটা আমরা দেখি সেটা কিন্তু প্রথমে দেবী দুর্গার জন্ম লগ্নে সম্পূর্ণ ছিল না, তিনি অসম্পূর্ণা। একে একে সব দেবতা নিজের তেজে তার যেমন দেহ তৈরি করলেন, তেমনি এক এক দেবতা নিজেদের অস্ত্র দিয়ে মাকে সাজিয়ে তুললেন, তবে তিনি হলেন সম্পূর্ণা। আপনি আজ একজন সম্পূর্ণা দশভুজা আমার সামনে বসে। এই দেবীকে সম্পূর্ণ করতে কোন দেবতারা আছেন? দেখুন, এই যে আমি প্রথম থেকে আপনাকে বলে এসেছি, ফার্স্টে আমি আমার মা বাবা, আমার পরিবার খুবই হেল্প করেছেন। তাছাড়া যে আরও পারিপার্শ্বিক সকলের কাছ থেকে আমি সাহায্য প্রচুর পেয়েছি, যে কোনো একটা কাজ করব, কোনো জায়গায় আটকে যাচ্ছি, আজও পর্যন্ত সেরকম হেল্প সবসময়ই পাই, যে কোনো জায়গাতে আমি আটকে যাই না, সবাই হেল্প করে। এই যে ধরুন যে কোনো কাজে নামার সময় অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় থাকে, যে পারবো তো, এই যে লোকে কি বলবে সেই ব্যাপারটা আপনি যেমন কোনোদিন মাথায় আনেননি, কিন্তু লোকে তো বলেই, সেইটা ফেস করতে হয়েছে। লোকে তো বলবে, আপনি হয়তো সেটাকে মাথায় আনেননি, কিন্তু তারা তো পিছনে টানার চেষ্টা করেইছে। হ্যাঁ, সেটা তো হয়েছে, না হয়েছে সেটা বলবো না, যে পিছনে টানার চেষ্টা অনেকেই করেছে, সে পুরুষই বলুন বা স্ত্রী বলুন, এটা নয়, করেছে। তো সেই জায়গাতে আমি অতিক্রম করে গেছি, সেগুলোকে আমি আর আজও পর্যন্ত সেগুলো আর মাথায় রাখি না। আচ্ছা, খারাপ স্মৃতি হয়ে গেছে তাই নিয়ে আর সেই সমস্যা নিয়ে আমি আর থাকি না। আচ্ছা, খারাপ স্মৃতি আমরা মনে করব না। সামনে পুজো, তো আমরা পুজো নিয়েই আনন্দে থাকবো। আচ্ছা, একটু আপনার কথাই শুনলাম, উঠে এলো যে আপনার অমরনাথ যাত্রার কথা ছিল। তার মানে কি আপনি একটু ঘুরতে বেড়াতে ভালোবাসেন? আমি ঘুরতে ভালোবাসি। আমি ভারতবর্ষের মধ্যে আমি প্রথমে বলে রাখি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অলরেডি আমার একবার হয়ে গেছে পুরো কমপ্লিট, আর এরপরেও আমি অলরেডি 10 জায়গায় করে ফেলেছি, আর আমার 2টো জায়গা আছে, তাহলে 2বার
আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাবে। ওরে বাবা, এত কাজ তার মাঝে সময় বার করে বেড়াতে যাওয়া কি করে করে ওঠেন এত এটা কিছু? করে উঠি আমার মানে কিছুদিন থাকার পরে আমাকে কোনো জায়গায় না কোনো জায়গায় একটু ঘুরতে যেতে হবে। ঘুরতে যেতে হবে মানে আমি কিন্তু এমনি যে কোনো জায়গায় যাব, যে আনন্দ করে আসবো সেটা ভাবি না, আমি কোনো তীর্থস্থান যাব। আচ্ছা, এটা আমার জানি না ভগবান শ্রীকৃষ্ণের হয়তো চরম কৃপা আমারও ওপরে, সেই জন্য আমি তীর্থস্থানগুলোতে আমি ঘুরে বেড়াই, ম্যাক্সিমাম তীর্থস্থান। শুধু আমি যাই না, আমাদের যে সমস্ত আমার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকেও নিয়ে যায়। একটা এনার্জির দরকার হয় energy দরকার। বেড়াতে গেলে। সেটা যে কোনো দেখুন, মানে আমরা যে কৃষ্ণ ভক্ত যারা, বা যে কেউ শক্তির হ্যাঁ, ভক্ত, হ্যাঁ, হ্যাঁ। বা কেউ অন্য ধর্মগ্রন্থ পালন করে, সকলেরই একটা ধর্মের প্রয়োজন হয়, তাই না? যে মানে শক্তির জন্য আমরা আপনার মতে যদি আমি ধর্ম বলি, কেন ধর্ম, কেন শ্রীকৃষ্ণকে কেন মানেন? শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে মানতেই হবে। আলটিমেটলি একটা শক্তির দরকার হয়, মানে যে কোনো কাজে এগোনোর আগে আমাদের একটা শক্তির দরকার হয়। দেবী দুর্গারও দরকার পড়েছে, আপনি দশভুজা আজকের, আপনারও দরকার পড়ছে। একদম একদম। আচ্ছা, যদি আপনাকে অপশন দেওয়া হয় যে অনেক দিনের একটা কাজ সারলেন, অনেক হেক্টিক একটা শিডিউল গেল, তারপরে মাত্র 2 দিনের ছুটি, কি করবেন? কোথায় যাবেন? মাত্র 2 দিনেরই ছুটি। আচ্ছা, 2 দিনের ছুটি দিয়ে আমি যাব না কোথাও। আমি আচ্ছা। নিজের মনের মধ্যে যেগুলো প্ল্যান করে রেখেছি, যেগুলো আমার করতে হবে, এই ধরুন কোনো একটা কোনো জায়গায় গেলাম, সেই জায়গাতে যাওয়ার পরে সেটা কিছু আঁকার আমার ছিল, সেটাকে হয়তো আমি করে উঠতে পারিনি, তো সেটা নিয়ে ভেবে বসে আমি ওটা কাজটাকে সম্পন্ন করব। আচ্ছা, আঁকা মানে আপনি নিজেই আঁকেন? নিজে আঁকি, খুব যে ভালো আঁকি তা নয়, কিছু কিছু আঁকি, তো সেটাকে আমি চেষ্টা করব যে সেটাকে আমি কিভাবে করব। যে ডিজাইনগুলো আপনি হ্যাঁ, তোলেন, হ্যাঁ, হ্যাঁ। সেটার আঁকাটাও আপনি না কোনো অন্য না, শিল্পী করেছেন? অন্য শিল্পীর দ্বারা হয় কিছু, যেমন ট্রাইবাল লাইফটা পুরোটাই আমি করেছিলাম। আমি যে আচ্ছা, ন্যাশনাল অ্যাওয়ার্ডে যে এটা পুরোটাই আমার। মানে ওই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য যে পিসটা আপনি পাঠিয়েছিলেন, তাতে অন্য কারোর কোনো না, অন্য ছোঁয়াই কারো নেই? কোনো হেল্প নাই, কারণ দেখুন, আমি দেখে এসেছি চোখে, মাথার মধ্যে নিয়ে এসেছি, কিন্তু আমি চোখে যে ফটোটা তুলে নিয়ে এসেছি সেটা কিন্তু অন্য কেউ আর করতে পারবে না, না। ঠিক। সেটাকে সেই রকমভাবে আমাকেই করতে হবে। একদম একদম সত্যি কথা। আপনি একদম শুরুতে বলেছিলেন আপনি আপনার মায়ের কাছে এই সূচি শিল্প শিখেছেন, কাজটা শিখেছেন। তার সাথে আপনি বলেছিলেন আপনার মা একজন ভালো রবীন্দ্রসঙ্গীত গায়িকা ছিলেন। হ্যাঁ। সেটাও কি আপনার মধ্যে এসেছে? না, সেটা না, আগে করতাম, এখন আর ওই গান নিয়ে এতটাও সময় আমার হয়ে ওঠে না। তবে মা আমার খুব সুন্দর গান গাইতে পারতেন, এটা একদম। এখন কি একদম চর্চা নেই? আমাদের শ্রোতাদের জন্য কি 2 লাইন করা যেতে পারে? গানের এখন আমার সেরকম গলাও নেই। আচ্ছা, বেশ, ঠিক আছে, মেনে নিলাম, আজকের মতো মেনে নিলাম। আচ্ছা, আপনি যখন একটু একাকিত্ব পান, একটু আমরা বলি না মি টাইম স্পেন্ড করছি, সেই একাকিত্বটাকে কিভাবে এনজয় করেন? একাকিত্বটা যখন আমি, দেখুন আমি বলি, আমি একজন মানে খুব ভালো কৃষ্ণ ভক্ত। আমি যখন একাকিত্ব থাকি তখন আমি গীতা ভাগবত পাঠ করি নিজের আচ্ছা। মধ্যে। এইগুলো আমার মধ্যে আছে, তখন আমার একাকিত্বটা থাকে না। আমি পুরোটাই, যদি এমনে অনেক মানুষের অনেক সময় একটু টায়ার্ডনেস আছে বা কিছু আছে না, সেই সময় যদি আমি গীতা নিয়ে কিছু একটা শ্লোক বা কিছু একটা পড়তে লাগলাম, তার সারাংশগুলো দেখতে লাগলাম বা করতে লাগলাম, তখন কিন্তু আমার মনটা সেই জায়গাতে আর থাকে না, ভালোই হয়ে যায়। আচ্ছা, একদম। আচ্ছা, আমি জানি যে আপনি একটা এনজিও চালান। হ্যাঁ, আপনার কথায়, প্রত্যেকটা কথায় কিন্তু মানুষের কথা উঠেই আসছে। তাতে সেটা সাঁওতাল সেই গ্রামটির কথা হোক বা অন্যান্য কথা, সব কথাতেই উঠে আসছে। এনজিওটা নিয়ে একটু শুনি। এনজিওটা হচ্ছে শিউরি তৃপ্তি ফাউন্ডেশন। এটা অনেক দিন থেকেই আছে, মানে যেহেতু আমি এই দিকের কাজটা করি, কাঁথার কাজটার সঙ্গে সঙ্গে আবার এটাকেও আমি করি, তো এনজিওটা শুধু আমি আদিবাসীদেরকে নিয়ে কাজ করি। আচ্ছা, মানে আমি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন আমি পেয়েছি তখন থেকেই আমার একটা ওই আদিবাসীদের প্রতি একটা দুর্বলতা হয়ে গেছে।
ওদেরকে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে না, যে আমি দেখছিলাম যে খাচ্ছে, মা রান্না করছে, ছেলেগুলো খিদেতে করছে, কেউ হয়তো নাক দিয়ে সর্দি ঝরে যাচ্ছে, নিয়ে একটু মুড়ি খেলো, মুড়িগুলো চারিদিকে লেগে গেল, মানে এগুলো সত্যিকারে এত ভালো লেগেছিল। তো সেইগুলো মানে তাদের প্রতি আমার একটা সেই জায়গা থেকে একটা দুর্বলতা, ওই বাচ্চাগুলোর জন্য কিছু করতে পারি বা ওদের ওই আদিবাসী এলাকার জন্য কিছু করতে পারি, আমি খুঁজে খুঁজে কিন্তু ওইগুলোই বার করে করে কাজ করি। এই এতটা সময় খালি ওই আদিবাসী অধ্যুষিত এলাকা, এমনকি তাদের সমস্ত, শুধু একটা গ্রাম না, বিভিন্ন গ্রামে গ্রামে যেয়ে আমি ওদেরকে নিয়ে সময় কাটাতেও ভালোবাসি। এই যে একাকিত্ব বলেন না, কোনো সময় ওদের সঙ্গেও আমি একটু সময় কাটাই। আচ্ছা, এত কাজের মাঝে তাদের কাছেও গিয়ে তাদের কাছে, কিছুটা হ্যাঁ, সময় হ্যাঁ। কাটানো হয়। তাদের উপরে মানে মেনলি কি কাজ করেন? মানে তাদের এডুকেশনের উপরে কাজ হ্যাঁ, তাদের করছেন? এডুকেশনের উপরে, ধরুন এডুকেশনের উপর বলতে তাদের বইপত্র প্রদান করা হয়, যেমন ছোট ছোট শিশুরা কিভাবে শিখবে, কীভাবে কী করবে, হ্যাঁ, তাদের পেন্সিল, বই, স্লেট এবং তার সঙ্গে কিছু চকলেট ফকলেট দিয়ে তাদেরকে যে আনন্দটা দেওয়া হয়, তারা এত খুশি হয়, এটাই তো পাওনা। এটাই পাওনা। আর আপনি প্রথমে বললেন, প্রথম দিকে এটাও বলেছেন যে আপনি অনেক মেয়েকে স্বনির্ভর করছেন। হুম। সেটা সম্পর্কে আমি একটু বলুন। প্রায় 20,000 থেকে 25,000 মেয়েদেরকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছি। স্বয়ংসম্পূর্ণ বলতে তারা, দেখুন আগেকার কী হতো, যে মেয়েরা ঘরে রান্না করতো, কাজ করতো, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এখন কি হয়েছে, ওরা নিজেরা যে একটা, ধরুন একটা শাড়ি বানালো, সেবার শাড়িটা বানাতে তার হয়তো মাসখানেক টাইম লাগলো, সে 1,500, 2,000, 2,500, 3,000 টাকা রোজগার হয়ে গেল। সেটা কিন্তু তাদের ঘরে একটা জিনিস কি হয় জানেন তো, যে মানুষের সংসারে যখন আর্থিক অসচ্ছলতা থাকে, তখন মানুষ ঘরে ঘরে অশান্তির একটা বীজ বপন হয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রী উভয়ে যখন কর্ম করতে লাগে না, তখন দেখবেন তাদের মধ্যে আর ওই ঝামেলাটা থাকে না। এটা কিন্তু আমি দেখেছি যে এরা এই ধরনের কাজে যুক্ত হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে সম্পূর্ণ ঘরে থাকছে, ঘরে কাজ করছে, ঘরে রান্না করছে এবং টাকাটাও ইনকাম করছে। এটার জন্য তাদের সংসারটা, অনেকের সংসারে বেঁচে গেছে। আর কি বলবো, যে আনন্দের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে সুন্দর সংসার, কাজ শিখে যাওয়ার জন্য এই পরিবেশটা ওদের কিন্তু আমি সৃষ্টি করেছি। এদেরকে কাজ শেখানোটা কিভাবে সম্ভব এদের হলো? দেখুন, আমি আগে কি করতাম, প্রত্যেকটা গ্রামে গ্রামে যেতাম, একটা ডেট দিতাম যে এই গ্রামে গ্রামে যাব। এটা প্রথমে ছিল আমাদের বাড়িতে বাড়িতে প্রচুর, যখন লোক হয়ে গেল একসঙ্গে 150-200 জন করে একটা সেন্টার চালানো অনেকটাই অসুবিধা, এবং তাদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সারা দিনটার ব্যাপার ছিল, সেগুলো তো হতোই। সেটা সপ্তাহে আমি বাড়িতে প্রায় 5 দিন 6 দিন করতাম। পরবর্তীকালে আমি ওদেরকে বলতাম যে তোমরা এক কাজ করো, একটা গ্রামে আমি যেতাম, সেই গ্রামে সমস্ত মেয়েরা এক জায়গায় জমায়েত হতো, কোনো স্কুল হোক বা কোনো জায়গা হোক, অঙ্গনারী ক্ষেত্র বা কোনো গাছ টাছ থাকতো, সেই সমস্ত জায়গাতে বসে তাদেরকে শিখিয়ে দিয়ে আসা হতো। এবং শিখিয়ে দিয়ে আসার পরে তারা যখন কাজটা শিখলো, সেই কাজটাকে কিন্তু আমাদেরকে আবার কাজ দিতে হতো, যে ওরা তো আর নিজেরা করতে পারবে না, তখন সেগুলোকে আমি আবার নিজে কাজ দিতাম, শিখিয়ে দিতাম যে কিভাবে কোথায় কি কালার পড়বে, কোথায় কিভাবে ডিজাইন হবে, সম্পূর্ণ করে দেওয়ার পরে তাদেরকে আবার এটা মানে তাদের যাতে কি বলবো হেল্প হয় সেটা করে দিতাম। এটা আপনি কতদিন আগের কথা বলছেন? এটা আমি অনেক বছর আগেকার কথা বলছি, প্রায় 28-30 বছর তো হবে। আমি তো আপনাকে প্রথমে বলেছি আমি অনেক অল্প বয়স থেকে এই সমস্ত কাজে যুক্ত হয়েছি। 30-32 বছর তো হয়েই যাবে। আচ্ছা, এই করেছি। 28, 30 বা 32, হুম। 32 বছর আগের তৃপ্তি কিভাবে এটা প্ল্যান করলো যে আপনি ধরুন একটা গ্রামে গেলেন, সেখানে গিয়ে আপনি কিভাবে মেয়েদেরকে জমায়েত করতে পারলেন, যে বা তাদেরকে এটা বোঝালেন কি করে, যেখানে ধরুন আমি যদি 30 বছর আগে চলে যাই, আমি 32ও বলছি না, যদি 30 বছর আগেই চলে যাই, সেই সময়টাতে মেয়েরা ওই হেঁসেলটা থেকে বেরিয়ে আসতে চাইতো না চাইতো না। তখন, বা ওদের পরিবার, যে গ্রামগুলো নিয়ে আপনি কথা বলছেন সেই গ্রামগুলোতে মেয়েদেরকে এগোতে দেবে সেই মানসিকতা কিন্তু ছিল না। এখন যদিও গ্রাম থেকে অনেক মেয়েরা এগিয়ে আসছে, সেই সময়ে সেই সমাজে দাঁড়িয়ে আপনি অত মেয়েকে একত্রিত করেছিলেন। এক সময়ে প্রায় 200-250 জন করে একটা গ্রামে হতো, একটা গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যেতাম, 200-250 একদম জমায়েত, মানে বিশাল আকার। সেই কি বলবো, কোনো হাট পড়ে যায় না, সপ্তাহে সপ্তাহে হাট পড়ে যায়, সেই অবস্থা হয়ে যেত।
এটা করলেন কি করে? মানে ওদেরকে আপনি বললেন কি করে না, যে আমার কাছে এসো, না, শেখো? সেটা প্রথমে আমি যখন শিখলাম, এবারে কিছুজন আমাদের চেনা পরিচয় ছিল, তাদেরকে আমি বললাম যে এটা করব, তোরা আসবি? তো হ্যাঁ আসবো। তাহলে তোদের মধ্যে কেউ যদি শিক্ষা নিতে চায় তো দেখ। তো সেই সময় তারা আমাদের থেকে তারা ছোট মেয়ে ছিল, তারা সেই জন্য তোকারি করে কথা বলতাম নিয়ে ওরা এসে ওরা নিয়ে আসতো, নিয়ে তাদেরকে যখন শিখিয়ে দিতাম, এবারে এরা শিখে যাওয়ার পরে ওদের বাড়িতে হয়তো বৌদি, মা, কাকিমা, তারপরে তাদেরকে নিয়ে আসতো। এরকম করতে করতে যখন দেখলাম বহু সংখ্যক হয়ে যাচ্ছে, তখন বললাম যে ঠিক আছে, এবারে আমি তোদের গ্রামে গ্রামে যাব। একটা ডেট দিতাম যে শনিবার বা রবিবার বা মঙ্গলবার এরকম ধরনের একটা ডেটে তোরা এখানে উপস্থিত থাকিস, আমি তোদেরকে যেয়ে করে দিয়ে আসবো। এবং শুধু ওইটা না যে স্টিচ শেখাতাম সেটা না, এবং তাদের মধ্যে যে ধরুন একটা ডিজাইন, সেই ডিজাইনটা তো আঁকা শেখাতে হবে। সেই ডিজাইনটা প্রথমত রুলে আঁকা শেখাতাম। রুলে আঁকা শেখানোর পরে সে যখন পারতো রুলে আঁকা, তারপরে না ট্রেসিং পেপার আছে, সেই ট্রেসিং পেপারে বালিশের মধ্যে সুতো দিয়ে একটা ডিজাইন করে সেটাকে ওদের ফুটো করিয়ে করিয়ে দেখিয়ে দেওয়া হতো যে এই কাজ শিখলে আগে এইটাকে শেখ। ওইটা শিখলো, তারপরে ওটা শেখার পরে বললাম এবারে কটনের মধ্যে, পুরনো কাপড়ের মধ্যে ওই কালি দিয়ে কেরোসিন দিয়ে ওটার মধ্যে করার পরে ওটা একটা প্রলেপ দেওয়া হতো, তখন ডিজাইনটা উঠে যেত। সেই ডিজাইনটা উঠে যাওয়ার পরে তখন সেটাকে নিডিল ওয়ার্ক ওদেরকে হাতে খড়ি দিয়ে শিখিয়ে দিতাম যে এইভাবে কর। আপনি যে প্রসেসটা বললেন, এই প্রসেসটা আমার চোখের সামনে ভেসে উঠলো, কারণ আমার মা কাঁথা স্টিচের সেলাই করতে পারেন। আমার মাকে আমি দেখেছি ওরকম ট্রেসিং পেপারে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে করে তারপরে ওই ভুষা কালি দিয়ে একটা ডিজাইনকে তোলা পাওয়া যায় ওই। তো এই কাজটা আমি যেহেতু দেখেছি আমার মাকে, তাই জানি এটা মানে ভীষণ সূক্ষ্ম একটা কাজ। এবারে এই এত মেয়ে, তাদেরকে তো আপনাকে হাতে ধরে শেখাতে হয়েছে পুরো কাজটা। তারা তো কিচ্ছু জেনে আসেনি। বড় জোর হয়তো জামার সেলাই করা এইটুকু জানতো, মানে ছুঁচটা কিভাবে চালাতে হয় সেটুকু জানতো। সেখান থেকে যে একটা শিল্প তো সবার দ্বারা হয় না, সবাই তো শিল্পী নয়। সেই মেয়েগুলোকে কি করে শেখালেন? হাতে ধরে ধরে ফ্রেম দিয়ে হাতে ধরে ধরে শেখানো হয়েছে যে কীভাবে মানে একটার পরে একটা স্টিচ হবে। এবার সেই স্টিচটার পরে আর কীভাবে আর একটা স্টিচ হলে সেই মানে জমাট হয়ে যাবে, সেভাবে দেখিয়ে দেওয়া হতো। মানে এইটা অ্যাকচুয়ালি রান সেলাইটাকে বিভিন্নভাবে করে করে ওটাকে ভরাট করতে হবে কীভাবে, কিন্তু একটু ফেল হয়ে গেলে তখন ওই ডিসব্যালেন্স হয়ে যাবে। মানে সেটা যেমন এই শাড়ি দোপাট্টা যেগুলো বললাম ওর মধ্যে যেগুলো হয়। কথা বলছি ওনার সাথে, কথা বলছিলাম সূক্ষ্ম হাতের কাজ নিয়ে। আমি সেই টপিকেই আবার ফিরব। বলুন আপনার সেই সব দিনের কথাই আবারও বলুন, যখন আপনি অত মেয়েকে শেখাতে শুরু করেছিলেন। হ্যাঁ, তারপরে ওদেরকে ওইভাবে শেখাতে শেখাতে তো যারা তার মধ্যে খুব ভালো কোয়ালিটির কাজ করতে লাগলো তাদেরকে আবার আমরা কাছে নিয়ে এসে সপ্তাহে ছোটো কাজ থেকে প্রথমে দিতাম ছোটো কাজটা ঠিকঠাক করতে পারতো দেখে, তারপর মাঝারি দিতাম। মাঝারি মানে হচ্ছে স্টোল, দোপাট্টা, চাদর এই সমস্ত। তারপরে শাড়ি টাড়িগুলো দিতে লাগলাম, আর আস্তে আস্তে তারা সেগুলো করতে লাগলো। আর সেগুলোকে মানে রপ্তানির ব্যবস্থা বা বিক্রি ব্যবস্থা সেগুলো আমি করতাম। বিক্রি ব্যবস্থাটা তো সম্পূর্ণ আপনার মাথা ব্যথা, ওদেরকে সেসব নিয়ে কিচ্ছু ভাবতে হয়নি। ওরা শুধু নিজের হাতে আপনার থেকে শেখা কাজ আপনাকেই ফিরিয়ে দিত। এখনো দেয়। এখন সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 25,000। না, 25,000 জনকে আমি মানে শিখিয়ে দিয়েছি। আচ্ছা, এখন ওই কত হবে 700-র মতন এখনো মেয়েদেরকে আমি রেখেছি। আস্তে আস্তে এটাকে কমিয়ে দিয়েছি। মানে এটাও কি আপনার কোনো সংস্থা আছে? এটা তৃপ্তি ফাইন আর্ট বলে একটা আমার সংস্থা, সেটা। আচ্ছা, সেটাতে যে কেউ চাইলে শিখতে পারে? মানে হ্যাঁ, যে কেউ চাইলে শিখতে পারে, যে কেউ চাইলে। শিউরির মধ্যে ক্লাস হয় এই কাঁথা স্টিচেরই কাজ, কাঁথা স্টিচের ওপর। সেখানে আঁকা থেকে শুরু করে সেলাই সবটাই শেখানো হয়। আচ্ছা, আপনার বেড়াতে যাওয়া নিয়ে আরেকবার প্রসঙ্গ তুলি। যদি বেড়াতে যাওয়া বলি তাহলে ফেভারিট ডেস্টিনেশন কোথায়, যেটা এখনো যাওয়া হয়নি, যেতে চান? আমি অমরনাথই যাব। অমরনাথটা যাওয়া হয়নি। অমরনাথ তো সামনে। আচ্ছা, ওটা তো আটকে গেছিল। ওটা আটকে গেছিল, এবার ওটাকে আটকে গেছিল জাপান যাওয়ার জন্য, টোকিও যাওয়ার জন্য অমরনাথ আটকে ছিল। আপনার আরও একটা যাত্রার কথা আমরা জানি, লন্ডন যাত্রা। পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনাকে লন্ডন পাঠানো হয়েছিল, বাকিংহামে। ভারত গভর্নমেন্ট থেকে পাঠিয়েছিল।
আচ্ছা, ভারত সরকার থেকে। আমার ভুলের জন্য আমি শ্রোতাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি জানি না, পুরো ব্যাপারটা আমি ম্যাডামের কাছ থেকেই শুনে নিই। বলুন আপনি একটু। ওটাও ওই রকমই ধরনের ফোন আসে যে বার্মিংহামে যাওয়া হবে, যেতে পারবে কি না। কেন যেতে পারবো না, অবশ্যই যাব। তো সেই রকম ধরনের ভারত গভর্নমেন্ট থেকে এটাও পাঠিয়েছিল বার্মিংহাম, সেখানেও গিয়েছিলাম। বার্মিংহাম থেকে ওখানেও প্রায় অনেক দিনকার প্রোগ্রাম ছিল, সেবারে প্রায় 10 দিনের ওখানে প্রোগ্রাম ছিল বার্মিংহামে। তারপরে বার্মিংহাম থেকে লন্ডন গেছিলাম, লন্ডনে প্রোগ্রাম করে আসার পরে তারপর আবার বার্মিংহামে এসে বার্মিংহাম থেকে একদম ডাইরেক্ট দিল্লি। এই প্রোগ্রামগুলো কি ওই এক্সিবিশনই ছিল নাকি হ্যাঁ, কোনো এটাও কম্পিটিশন? এক্সিবিশন ছিল, এটা এক্সিবিশন ছিল, এটা ছিল প্রমোশন, মানে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল। ভারত গভর্নমেন্ট পাঠাতো আমাদেরকে ইন্ডিয়ান এক্সপোর্টকে প্রমোশন করার জন্য, যে আমাদের আর্ট কি, আমাদের কালচার কি, বিভিন্ন টাইপের, শুধু কাঁথা নয়, সমস্ত রকমেরই। যে ইন্ডিয়ার মধ্যে তখন আমরা 5 জন গেছিলাম, সিলেকশন করেছিল 5 জনকে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আমি ছিলাম, গুজরাটে একজন ছিল, আর কাশ্মীরে একজন ছিল, আর মণিপুরে এক মহিলা ছিলেন, আর একজন কোথাকার ছিল। 5 জন গেছিলাম। এই মানুষগুলোর সাথে তখন আলাপ হয়েছিল তো? হ্যাঁ, এখনো সম্পর্ক আছে। এখনো সম্পর্ক আছে? কাদের সাথে, মানে তারা, তাদের কাজ কিছু আপনি বা আপনার কাজ তাদের, এই এই আদান প্রদানটা হ্যাঁ, হয়েছে এটা তো নাকি? হয়, এটা তো অবশ্যই হয়। শুনি একটু ওই এক্সপিরিয়েন্সটা হ্যাঁ, শুনি। ও হয়তো ভালো লাগলো, এটা তুমি আমাকে দেবে, তো ঠিক আছে নাও। যখন বলছো সে একটা আর্টিস্ট, আমি একটা আর্টিস্ট, তার ভালো লাগার জিনিস আমি নিলাম, আমার ভালো লাগার জিনিস তো সে নিয়ে নিল, এরকম তো হয়। তাদের সাথে এখনো পরিচয় আছে? এখন পরিচয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আম, আপনি বললেন আপনি সময় পেলে গীতা পড়েন যখন একটু একাকিত্ব বোধ করেন, কিন্তু আপনি যদি পুরোনো দিনে একবার ফিরে যান, সেই সময়ে তো সিনেমারও চল ছিল, সেসবে কোনোদিন ইচ্ছা করেন? না, আমি সিনেমা আজও পর্যন্ত দেখি না। আমার সিনেমার প্রতি না, আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। কাজটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কাজের মাধ্যমে আমি সব কিছুই বুঝতে পারি, কাজের মাধ্যমে সব কিছু। সারা দিনটা কাটে কি করে? দেখুন, সারাদিনটা সকাল থেকে আমি ভোরের দিকেই উঠি। ভোরের দিকে ওঠার পরে আমি ছাদে একটু হাঁটাচলা করি, হাঁটাচলা করার পরে স্নান টান করে পুজো পাঠ করি, তারপরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। এই সেলাইয়েরই কাজ সারাদিন? সেলাইয়ের কাজ করে আরও অন্যান্য যে সমস্ত কাজ থাকে সেগুলোও করতে হয়। আচ্ছা আচ্ছা। এতটা দিন ধরে এত কাজ করেও আপনি কিন্তু নিজেকে খুব সুন্দর করে মেনটেন করেছেন। আমি জানি গীতাঞ্জলি রেডিওর মাধ্যমে যারা শুনছেন তারা হয়তো আপনাকে এখন দেখতে পাচ্ছে না, কিন্তু আপনাকে তো সবাই চেনে। আমার কথা শুনে তারা বুঝতে পারছে যে আপনি খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করেছেন। কিভাবে, এটা কি করে করেন? কোনো যোগা বা কোনো ব্যায়াম, কিভাবে এত ফিট থাকছেন কি না করে? না, সেরকম কিছু করি না। আমি আগেই বলি যে আমি কিন্তু একদম পিওর ভেজ। আমি আচ্ছা। পেঁয়াজ রসুন খাই না, একদম পুরো শাকাহারি। শাকাহারি বলতে অনেকে পেঁয়াজ রসুনটা বাইরে দেশে এটাকে করে, তো সেটাকেও আমি খাই না, পুরো নিরামিষ। আর এক্সারসাইজ হালকা ফুলকা করি মাঝে মাঝে, না করাও নয়। আচ্ছা, আপনাকে যদি একটা ওয়ার্ড দেওয়া হয়, যে ওয়ার্ডটা মানে বহুল প্রচলিত, কন্ট্রোভার্সিয়াল, রাজনীতি, কি বোঝেন রাজনীতি সম্পর্কে? দেখুন, রাজনীতি নিয়ে বুঝি না, কথা বলা যাবে না। মানে রাজনীতি শব্দটা শুনলে আপনার মাথায় কি ফুটে উঠছে প্রথম? রাজনীতি দেখুন একটা মজার জায়গা। এটা কি বলবো, যে রাজনীতি যে বুঝি, খুব বুঝি তাও না, আর বুঝি না তাও না, এর মধ্যে ওই যে যে যা করছে করুক। রাজনীতি নিয়ে দেখুন, আমরা যেহেতু এই সমস্ত কর্ম নিয়ে, মানুষ নিয়ে চলাফেরা করি, তো সেই জন্য রাজনীতি আমাদের ক্ষেত্রে মানাবে না। সেই জন্য রাজনীতি ব্যাপারটা থেকে আমরা স্বভাবত দূরেতেই থাকি। আমরা শিল্পী, আমরা শিল্প নিয়েই থাকবো, বাস, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখুন, রাজনীতি মানে যে শুধু দেশ চালানো বা একটা সরকারে আসা, সেটা কিন্তু নয়। দেখুন, একটু লক্ষ্য করলে দেখবো আমাদের বাড়ির মধ্যেও রাজনীতি আছে, সব জায়গায়। সেই রকম রাজনীতি যদি আমি বলি, রাজনীতির শিকার হয়েছেন কখনো? না, সেরকম আমাদের বাড়িতে তো সেরকম কিছু নেই। আমরা সকলে ভাই বোন, শুধু বাড়ির মধ্যে আমি বলছি না। না, সেরকম হয়নি। রাজনীতির শিকার আমি কখনো হয়নি। আচ্ছা, ভালো লাগলো শুনে যে রাজনীতির শিকার হতে হয়নি। আচ্ছা, রাজনীতির কথা যখন আমি বলছি, আমি জানি আপনি পছন্দ করেন না, আপনি এটা ক্লিয়ার করে দিয়েছেন। তবু আমি ধরুন আপনাকে একটা পাওয়ার দিলাম, যেহেতু এখন আমরা
একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি, তাই আপনাকে আমি রানই করতে পারছি না, আমি আপনাকে একটা দফতর দিতে পারি যে এই যে হস্তশিল্প বা শিল্প এবং শিল্পী, এই দফতরটা যদি আপনাকে দেওয়া হয় আপনি কি করতে চাইবেন? আমি প্রথমে যদি এই দপ্তরটা আমাকে দেওয়া হয়, তাহলে প্রথমে আমি যে সমস্ত আর্টিস্টরা আছে তাদেরকে সেই দপ্তরে হেল্প করার চেষ্টা করবো। হেল্প বলতে যদি আমাকে প্রশাসনিক দিক দিকে বা আর্থিক দিক দিকে আমাকে ব্যবস্থা করে যে হ্যাঁ এদেরকে, তাহলে আমরা যারা যে সমস্ত শিল্পীরা নিজেরা এগিয়ে যেতে চাইছে কিন্তু তাদের আর্থিক দুর্বলতা, তাদেরকে আগে আমি ওঠাবার চেষ্টা করবো। আচ্ছা, এটার জন্য এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আছে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ, এবং তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার সবলা মেলা করে দিচ্ছেন। এই সবলা মেলায় কোনোদিন এক্সিবিশন করেছেন, গেছেন? সবলা মেলাতে আমি করিনি, আমাদের যে সমস্ত আমার থ্রু যারা বড় হয়েছে, যারা এগিয়ে গেছে, সেই সমস্ত মেয়েরা করেছে। সবলা মেলায় কীরকম রেসপন্স পেয়েছে তারা? না, মোটামুটি রেসপন্স পায়। সবলা মেলাতে যে পায় না তাও নয়, রেসপন্স পেয়েছে। তাহলে এটা একটা মানে জনমুখী প্রকল্প বলাই যায়। না, এই যে আপনি যেটা বলছেন এই স্টেটেই যেমন আমাদের বীরভূমেও আছে, কিছু কিছু জায়গাতে মেয়েরা এগিয়ে আসে, কাজ করে। স্টেটে কলকাতার মধ্যে অনেক কিছু সবলা মেলা আছে, আরও অনেক কিছু যেগুলো হয় কলকাতাতে, সল্ট লেকে করে মেয়েরা করে, তো নিজেরাই এগিয়ে যায়। তাদের তো আমি কি করে বলছি যে প্রায় 20-25 হাজার মেয়েকে আমি স্বয়ংসম্পূর্ণ করেছি। স্বয়ংসম্পূর্ণ বলতে সে নিজেই আজকের ডেটে পরিবার পরিচালনা করার ক্ষমতা রেখে দিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। সে বিভিন্ন জায়গা যাচ্ছে, নিজে বানাচ্ছে, কারো কাছে অর্ডার নিচ্ছে, সেই অর্ডারগুলো সাপ্লাই করে দিচ্ছে। ধরুন কারো কাছে 50 পিস অর্ডার নিল, 50 পিস অর্ডার মানে অনেকগুলো টাকার অর্ডার পেয়ে গেল, সেগুলো তাদেরকে দিয়ে এলো, তার একটা ইনকাম হলো যথেষ্ট পরিমাণে। এরকম এই যে সবলা মেলা বলুন বা অন্যান্য জায়গায় বলুন, এখান থেকে কিন্তু অর্ডার পাওয়া যায়। সেই সমস্ত যে বিক্রি করে এলো এটাই বড় কথা নয়, কিছু যে অর্ডারটা নিয়ে এলো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ভবিষ্যতের রোজগারের একটা দরজা। ভবিষ্যতে না, সঙ্গে সঙ্গে হয়তো দিল, 2 মাস পরে তাকে ডেলিভারি দিতে শুরু করলো, এবং সেখান থেকে যে মানে যে অর্ডার দিল সেই ব্যক্তিকে পেলো, সে তার সঙ্গে বরাবরের জন্য একটা লিঙ্ক থেকে গেল। সে বলল তুমি আমাকে দাও, সে হয়তো বড় একটা এক্সপোর্ট করছে, তার সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক ঠিক। যদি আপনাকে বলা হয় যে দেবী দুর্গা আপনাকে 3টে বর দেবে, ভূতের রাজা নয়, ভূতের রাজা 3টে বর দিয়েছিল, আমি এখানে যেহেতু সামনেই দুর্গাপুজো, দেবী দুর্গার কথা বলি, তো যদি 3টে বর আপনাকে গ্রান্ট করা হয় কি চাইবেন? এটাই তো একটা সমস্যায় ফেলে দিলেন। কি বর চাইবো? আমি বর চাইবো যে সবাই যেন খুব ভালো শান্তিতে থাকে, প্রত্যেকটি মানুষ যেন আনন্দ হাসি খুশিতে থাকে, তার মধ্যে আমিও পড়ে যাবো, প্রত্যেকটি মানুষের সঙ্গে আমিও থাকবো, একদম সবারই যেন ভালো হয়। ভীষণ একটা বুদ্ধিদীপ্ত উত্তর, যার মধ্যে 3টে কেন 100টা বর লুকানো আছে। সবাই যাতে ভালো থাকে, তার মধ্যে আমিও পড়ি, আমিও ভালো থাকবো। দারুণ, এজন্যই আপনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আচ্ছা, এই যে দেবী দুর্গার কথা বলছি, দেবী দুর্গা যেমন রণচণ্ডিনী রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছেন বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি আমরা মেয়েরা প্রত্যেকেই যদি বলি দেবী দুর্গার একটা রূপ, তারা কিভাবে নিজেদের সবকটা দিককে তুলে ধরছে, কিভাবে দশভুজা হয়ে উঠছে? দেখুন, মেয়েদের একটা শক্তি আছে, প্রত্যেকটি মেয়েদেরই একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা যদি মেয়েরা নিজেদের ভালো পথে পরিচালিত করার মতন ক্ষমতা রাখে, তাহলে তার শক্তি বা তার পাওয়ার, যেটা ক্ষমতা আপনি বলছেন, তো সেটা আবার অপরকে সে সাহায্য করতে পারবে, যে মানে কি বলবো, সে যেন সেইভাবেই ওরই মতন হয়ে উঠতে পারে। প্রত্যেকটি মানুষের ক্ষমতা আছে, যেমন কি বলবো, যে ইলেকট্রিক জ্বলছে, এর মধ্যে একটা পাওয়ার আছে, ইলেকট্রিকটা পাওয়ারটা আছে, এবার আপনি সুইচটা দেবেন তবেই না পাওয়ারটা হবে। সেই সুইচটাকে দেবার আরেকটা হাতের দরকার হয়, সেই সুইচটা দিলেন সে জ্বলে উঠলো। সেই জন্য প্রত্যেকটি মেয়েকে ওই যে দশভুজা হয়ে যাওয়ার জন্য একটু একটু করে সবাইকে হেল্প করতে হবে, এবং প্রত্যেকটি মেয়ের মানসিকতাটাও রাখতে হবে যে আমি দশভুজা হয়ে উঠবো, আমি পারবো না কেন, আমি পারবো। প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, সেহেতু দশভুজা যে কেউ, যে কোনো মহিলা হব মনে করলে হয়ে যাবে।
তাহলে যারা ধরুন একটু বলে যে আমি আর কত দিক সামলাবো, হুম। সেটা তাহলে শুধুমাত্র এক্সকিউজই, তাই তো? সেটাই না, সেটা হচ্ছে তার মেন্টালিটির একটুকু দুর্বলতা, আপনি একদম যেটা বলছেন। একদম, সেটা মনের মধ্যে আনতে দিলে চলবে না। চলবে না। আমাদেরকে আমি নারী, আমি সব পারি, হ্যাঁ, এটা আমি বলে নারী, এগোতে আমি হবে। সব পারি। সে পাছে লোকে কিছু বলে এটাও ভাবলে চলবে না। আর নিজেকে একটু সুস্থ মস্তিষ্ক রেখে নিতে হবে যে আমি কাজ করছি বলে আমাকে কেউ যদি পিছন দিকে কাপড় কী বলবো আঁচল ধরে টানে, সে শিশু হোক বা ছেলে হোক বা হোক, সেটার উপরে বেশি গুরুত্বটা দিলেও হবে না, আমাকে এগিয়ে যাওয়ার এটাকেও তাকে রাখতে হবে। একদম। আচ্ছা, যদি আমি বলি যে সব মানুষেরই জীবনের কিছু ভুল থাকে, হুম হুম কিছু আফসোস থাকে। হুম হুম আপনার জীবনের যদি কোনো আফসোস বলি, হুম যেটা হুম এখনো মনে করলে আপনার মনে হয় না এটা হয়তো না করলেই ভালো হতো, হুম হুম এরম কোনো আফসোস আছে আমার জীবনে? একটা আফসোস আছে, সেটা আমি বলি খুলে, আমি সবাইকেও বলি মাঝে মাঝে। যেটা হচ্ছে আমার বাবা মা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন, মানে সব সময়ের জন্য। তো আমার বাবা দারুণ ধার্মিক মানুষ ছিলেন। তো তিনি সকালবেলাতে গায়ত্রী মন্ত্রে মানে জপ করতে, তুলসী জায়গা আছে না যেখানে তুলসী স্থান বলা হয়, সেই জায়গাতে উনি মাথাটা একটু পড়ে গেছিলো নিচে, তো জব করতে করতে গায়ত্রীর মতন মাথাতে একটু লেগেছিল, তো 3 দিন বাড়িতে ছিল। তো সবাই আমাকে খবরটা দেয়নি, যেহেতু আমি অনেকটা দূরে থাকি, অনেকটাও নয়, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো তারপরে যখন খবর পেলাম যে বাবার এরকম মাথাতে লেগেছে, আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখছি বাবা একটুকু চোখটা মাঝে মাঝে এই দিকটা একটু ব্যালেন্স হারিয়ে যাচ্ছে আমার, মানে এর মধ্যে চোখের মধ্যে স্ট্রোক? পড়ে গেল। আমার মনে হলো যেন কিছু একটা ব্যাপার হয়েছে। তখন আমার এক ভাইজি ছিল, তো সে ভাইজি বলছে যে দাদু মাঝে মাঝে কিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ, যে আমি ভুলে যাচ্ছে মানে এর সঙ্গে সঙ্গে আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার আগে কিন্তু আমার ভাইরা বাবাকে ঘর থেকে বার করতে পারেনি, ডাক্তারের কাছে নিয়ে তারপরে কোনো একটা ডাক্তারকে দেখিয়েছিল আমাদেরই লোকেরা নিয়ে যেয়ে দেখানোর পরে তিনি বললেন সেরিব্রাল স্ট্রোক হয়ে গেছে। তো সেরিব্রাল স্ট্রোক হয়ে গেছে বলেছে, নিয়ে তখন বললো একে এমনিভাবে রাখা যাবে না, হসপিটালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করে দেওয়ার পরে ওখান থেকে একে আমার বাবাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ঘোর হয়ে যায়। আর আমার বাবা এতটাই ধার্মিক ছিলেন, আমার বাবা, আমাদের ভাই বোনরাও কোনো কেউ স্মোক করে না বা কোনো রকম কোনো নেশাগ্রস্ত নয়, আমার বাবাও ছিলেন না। সঙ্গে সঙ্গে উনি একটুকু হয়ে যায়, যেহেতু ইঞ্জেকশন দিয়ে, ঘোরের ইঞ্জেকশন দিয়ে দিয়েছেন, তারপরে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয় আপনার বর্ধমানে। তো বর্ধমানে আমার ভাইরা বললো যে বর্ধমানে নিয়ে চলে যাচ্ছি, আমি বললাম যে না, নিয়ে যাস না, আমি আর একটা জায়গা দেখেছি, এখানে নিয়ে যা। তারপরে ওরা বললো না, আমরা বর্ধমানে এই জায়গায় নিয়ে যাই। তো সেটা আমার জীবনে একটা তারপরে সেখানে যাওয়ার পরে আমার বাবা 3 দিনের মধ্যেই ডেট হয়ে যায়। আর ওইটা আমি এখনও পর্যন্ত মেনে নিতে পারি না। ওটা আমি রাত্রেবেলায় যখন শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি, তখন আমার যখন মনে পড়ে যায়, প্রচণ্ড কষ্ট হয় যে আমি যদি বাবাকে বার না করতাম তাহলে আমার বাবা হয়তো মারা যেতেন না। যেটা আমার জীবনে একটা সব থেকে বড় আঘাত, আর আমার কোনো জায়গায় কোনো আঘাত নেই। যেটা হওয়া সে তো হবেই। ইমোশনাল হয়ে পড়েছেন আপনি। আমি সেই জায়গা থেকেই বলি, আম, আপনার শুনলাম 15 বছর বয়সে বিয়ে, অনেকটা কম বয়সে বিয়ে। অনেকটাই কম বয়স। তো স্বামীর সাপোর্ট পেয়েছেন এত কম বয়সে, বিয়ের পরেও হুম আপনি বিয়ের পরেই সবটা এগিয়ে নিয়ে হুম গেছেন। হুম হুম তো দেবী দুর্গার পাশে যেমন মহাদেবের কথা হুম আমরা তুলে ধরি, হুম রাধার পাশে যেমন হুম হুম কৃষ্ণ, যদিও তারা দম্পতি ছিলেন না, তো আপনার পাশে আপনার শক্তি, হুম আপনার ভৈরব, হুম তার কথাটা একটু শুনি। উনি ছিলেন, বিয়ে তো খুবই অল্প বয়সে হয়েছে। তারপরে ধরুন আমি বাচ্চা যেহেতু 16 বছর হয়ে যায়, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। সেই সময়ে আমি এখানেই, বাবা মা আমাকে রেখে দিল, বললো না একে আর নিয়ে যাওয়া যাবে না। আমার বিয়ে হয়েছিল বোম্বেতে, তো এখানে থাকুক। তো এখানে থাকতে থাকতে উনিও এখানে ওখানকার বিজনেস করতেন, বিজনেস থেকে এখানে চলে এলেন, এখানেও বিজনেস করতেন। বা উনি যেহেতু বোম্বেতে থাকতেন, সেহেতু আমি বোম্বের সুযোগটা অনেকটাই পেয়ে গেছিলাম, যে আমার প্রোডাক্ট বিক্রির ব্যাপারটা আমি কিভাবে কি করব, সেই সুযোগটা উনি আমাকে যথেষ্টই করে দিয়েছিলেন।
আচ্ছা, তারপরে উনি আপনার কতটা সফলতা দেখে যেতে পেরেছেন? দেখুন, উনি 2014-তে উনি ডেট হয়েছেন। ওনার আচ্ছা, কিডনির প্রবলেম হয়ে গেছিলো। তো উনি আমার পুরোটাই মোটামুটি দেখে গেছেন। আপনার ন্যাশনাল রাষ্ট্রপতি হ্যাঁ, পুরস্কার? রাষ্ট্রপতি পুরস্কারটা দেখে গেছেন। তারপরেরটা তো 2016-তে পেয়েছিলাম, যেটা শিল্পগুরু অ্যাওয়ার্ডটা, সেটা দেখে যেতে পারেন। আচ্ছা, এখনো তো আরো অনেক এগিয়ে যাবেন আপনি। আশা করি উনি কোথাও না কোথাও থেকে আপনাকে দেখছেন এখনো। দেখে আপনার বাবা এবং আপনার স্বামী উভয়েই নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন। আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, সিউড়ির প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আপনারা শুনছেন দশভুজা সিরিজের একটি নতুন পর্ব, যেখানে আমি সোমা তো আছি এবং আমার সঙ্গে আছে তৃপ্তি মুখার্জি, শিল্পগুরু তৃপ্তি মুখার্জি, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত তৃপ্তি মুখার্জি, সকলের পরিচিত। আমি আরও একবার আপনাকে নমস্কার করে শুরু করছি, ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আমাদের কীর্ণাহার বেশি দূর নয়। কীর্ণাহারের একজন শিল্পী অনন্ত মালাকার, উনিও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তার সাথে আপনার কিছু একটা কানেকশন আছে, বা তার কাজ আপনাকে কিভাবে প্রভাবিত করেছে সেই ব্যাপারটা একটু শুনি। দেখুন, ওনার আর্ট সম্পূর্ণ আলাদা। উনি হচ্ছেন শোলা শোলা শিল্পী। শিল্পী। উনি আমি কোনো ক্রমে ওনার অ্যাড্রেসটা পেয়েছিলাম, যে উনি একজন বড় শিল্পী এবং শোলা শিল্পী, শোলা নিয়ে কাজ করেন। তো সেই নিয়ে আমি নিজেও ওনার কাছে একবার গেছিলাম, যে আমার কিছু ডিজাইনের দরকার ছিল। যে ওনার কাছে আমি যাব, কিছু ডিজাইন সংগ্রহ করব। ওনার কাছে একজন বড় আর্টিস্ট আঁকতেন, আঁকার কাজগুলো করতেন। নামটা সম্ভবত আমার এখন মনে পড়ছে না, অনেক দিনকার কথা। তো ওনার কাছে গিয়ে কিছু ডিজাইনের জন্য গেছিলাম, এবং উনি সেই ভদ্রলোককে ডেকে দিয়েছিলেন। উনি এসেছিলেন, ওনার কাছে কিছু আমি ডিজাইনও নিয়ে এসেছিলাম। এই হেল্পটা উনি আমাকে করেছিলেন। উনি আমাকে মেয়ের মতন ভালোবাসতেন, যথেষ্ট পরিমাণে সম্মানীয় ব্যক্তি। একজন শিল্পী তো আরেক শিল্পীর কদর করবেনই। আচ্ছা, আপনি এই রাষ্ট্রপতি পুরস্কার, টোকিও যাওয়া, মানে বিদেশে বেশ কয়েকবার আপনার ঘুরে বেড়ানো হয়েছে এই শিল্পের জগৎ নিয়ে। বিদেশের পরিবেশ আর আমাদের ভারতবর্ষের সিউড়ির পরিবেশ, কি পার্থক্য? দেখুন, আমাদের বলছি, এটা বলা দরকারও আছে, যে আমি যেমন টোকিও জাপানে গেছিলাম, জাপানের প্রত্যেকটি মানুষের লাইফস্টাইল এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখুন, ওনারা কিন্তু সবাই নিরোগী, আমাদের কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু রোগ রয়েছে। তো সেখানে মানুষরা সকালবেলায় ওঠে, শরীরচর্চা করে, যথারীতি টাইম, ওরা টাইমটা 1 সেকেন্ড এধার ওধার করবে না। যার অফিসে যদি 8টায় টাইম, সে 8টার মধ্যেই ঢুকবে। আর আপনার এই যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো রয়েছে, ওরা খুব টাইমে খাবে, টাইমে ঘুমাবে, টাইমে অফিসে যাবে। আর এই জন্য ওদের হেলথ এত সুন্দর, মানে কারো শরীরের মধ্যে কোনো চর্বি নাই, ফ্যাট নেই, আর নিরোগী, প্রত্যেকেই নিরোগী। আর এত নিট অ্যান্ড ক্লিন শহর, যে রাস্তাতে আমরা পেরিয়ে গেছি অনেকটা করে হেঁটে। একদিন প্রায় আমি 14 কিলোমিটারের ওপর হেঁটে, যেহেতু আমি ভেজ খাই আর কিছু কিছু জায়গায় নন ভেজ, তো হোটেল খুঁজতেই যেতে হয়েছিল। এবং আমাদের সঙ্গে দিল্লি থেকে যে সমস্ত অফিসাররা গেছিলেন, এবার আমাদের সঙ্গে বললো, চলো হেঁটে যেতে পারবে? যেতে পারবো, অনেকটা হেঁটে। তো প্রত্যেকটা রাস্তার ধারে যে দেখলাম যে এতটুকু ধুলো নাই, কোনো পলিউশন নাই, একদম ফ্রেশ জায়গা। আর মানুষগুলো যে খুব বেশি কথা বলে, তাও কথা বলে না। কিন্তু যারা কথা বলেছে, যেমন আমার সঙ্গে বেশ কিছু জনের আলাপ হয়েছিল, নিজেরাই যখন আমাকে এমবেসি অ্যাওয়ার্ড দিল, তারপরে ওরা আমি যখন বেরিয়ে এলাম, সেই জড়িয়ে ধরে, তারপরে কেউ কেউ বললো যে আমি ওড়িশি নৃত্য করতাম, ওড়িশাতে থাকতাম। কেউ বলছে আমি কিছুদিন কলকাতাতে থেকেছি। তাদের সঙ্গে বেশ আলাপচারিতাগুলো হলো। কেউ একটু একটু বাংলাও জানে, কেউ হিন্দিতে কথা বলছে, কেউ ইংলিশে কথা বলছে, যে এই ধরনের আপনাপনটা ওদের মধ্যে রয়েছে। আর একটা জিনিস দেখলাম, যেটা আমাদের মধ্যে এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ঘরে 4 ভাই। তো সেই 4 ভাইয়ের মধ্যে সব এখন যে আলাদা আলাদা ভাবটা হয়ে গেছে, সেটা কিন্তু ওদের মধ্যে নেই।
বা আচ্ছা। আমাদের এখান থেকে যারা ইন্ডিয়া থেকে যারা জাপানে গেছে তারাও কিন্তু এই শিক্ষাটা পেয়ে গেছে যে কেউ হয়তো কারো হয়তো সাউথে বাড়ি, ঝাড়খণ্ডে বিয়ে হয়েছে, তাদের একটা বাচ্চা জন্মেছে, একটা এটা ন্যাচারাল আমাকে বলেছে, ওরা আমাকে বিহার ফাউন্ডেশন একদিন নেমন্তন্ন করেছিল, ইনভাইট, আমি গেছিলাম ওখানে। তো এই গল্পটা বলছিল যে দেখো আমার মেয়েটা 16 বছর বয়স হচ্ছে, কিন্তু সে মেয়ে কিন্তু ডেইলিকার ডেলি একদম ওর যে নানা নানি আছে বা দাদি আছে রেগুলার ফোনে তাদের সঙ্গে কথা বলে। এ কিন্তু ইন্ডিয়ান পোশাক পরে, এখানে জাপানের পোশাক আলাদাটাই। এ দেখো চুড়িদার পরে রয়েছে, সালোয়ার স্যুট পরে রয়েছে, একদম পুরো ইন্ডিয়ানদের মতো সাজিয়েছি। কেন সাজিয়েছি না, এরা এখানকার এদের মতন, এরা কিন্তু কারো কালচার বলতে কারো পোশাক কারো কি এসব কিছু দেখে না। আর এরা এদের মধ্যে এতটা কেন এরা উন্নত আর্থিক দিক দিয়ে বা টেকনিক্যাল দিক দিয়ে জাপান এত উন্নত হচ্ছে, ওরা খুব সমাজবদ্ধ জীব, নিজেদের মধ্যে খুব একত্রিতভাবে থাকে। যে আমাদের 5 ভাইয়ের মধ্যে 5 ভাই আলাদা হয়ে যাচ্ছে, বা নতুন বিয়ে হলো, কিছুদিন থাকার পরে সে কাউকে পছন্দ করছে না, মেয়েরা আলাদা করে দিল, এইটা কিন্তু ওদের মধ্যে নেই। এইটা আমাদের বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে খুব দরকার, যেটা এখনকার দিনে আমরা মানে সমাজ থেকে এটা একদম মানে বিদায় দিয়ে দিয়েছি, সব একা একা থাকবো, একা খাবো, একা পড়বো, একা করব। এইটা কিন্তু আমাদের মধ্যে এখন যদি এই জোটবদ্ধতা না হয় তাহলে ভবিষ্যতে তো একদম মানে আমাদের যে সংসারের যে ইয়েগুলো হয়, যে ভাই বোন এটা ওটা, সেই সম্পর্কটা তো একদম চলেই যাবে, থাকবেই না। ঠিক কথা। অথচ দেখুন এই ভারতের কালচার, ভারতের ট্রেডিশন একদিন এত রিচ ছিল, যেখানে সকলে একসাথে থাকার। হ্যাঁ, আমি যদি মহাভারতে চলে যাই, পাণ্ডবদের 5 ভাইয়ের মধ্যে কত ভাব ভালোবাসা। যদি রামায়ণে যাই, সেখানেও ভরত সিংহাসনে রামের পাদুকা রেখে রাজ্য শাসন করা, সেইগুলো আমরা একটা ওয়েস্টার্ন কালচার। আপনি জাপানের কথা বললেন, যেখানে ওরা ফ্যামিলিটাকে মেনটেন করে, কিন্তু আমরা যে দাসত্বতে ছিলাম 200 বছর, ব্রিটিশ কালচার, ব্রিটিশ কালচারে বা আমেরিকান কালচারে এটা আছে যে নিউক্লিয়ার ফ্যামিলি, ছেলেমেয়েরা যেই প্রাপ্তবয়স্ক হয় বাবা মায়ের থেকে দূরে চলে যায়। আমরা খারাপ জিনিসগুলো যেগুলো আমাদের কালচার নয়, সেগুলোকে যেন কোথাও একটা আপন করে নিয়েছি, তাই না? এটাই খারাপ। আপনার কথার মাঝখানে এলো যে জাপানের রাস্তার ধারে একটুও ধুলো নেই, পুরোপুরি একটা বিপরীত চিত্র ভারতে। ভারতে পুরো ভারতটাকে যদি দেখি, আমি না দেখবো না, আমি শুধু সিউড়িতে দেখব। সিউড়িরই যদি আমি হাই রোডে যাই, হাই রোডে ধুলোতে রাস্তাটা মনে হয় কুয়াশা হয়ে গেছে, অন্ধকারে সন্ধ্যের বেলায় একটুও রাস্তায় এগোনোই যায় না। আমি জাস্ট গতকালের কথা বলছি, বাইক নিয়ে একটুখানিও এগোনো যাচ্ছে না, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। আর যদি শহরের ভেতরে বলি, প্লাস্টিক চারিদিকে, নিজেদের খাওয়া চিপসের প্যাকেট হোক, বোতল হোক। তাহলে জাপান যেটা পারছে সেটা আমরা পারছি না কেন? দায়ী তো ওখানকার পরিবেশ তো নয়, যে ওদের পরিবেশ কিছু আলাদা আমাদের পরিবেশ কিছু আলাদা, তা তো নয়। দায়ী তো কোথাও মানুষই দায়িত্ব। এটা প্রথম থেকে যদি ওরা মানে ইয়ে করে আসে যে একটা ডাস্টবিন সব জায়গাতে, যেমন কিছু তো কোনো জায়গাতে আছে তার জন্য ফেলার জায়গা আছে, সেই সব জায়গাতে না বলে এই আমি কোনো ক্যারি ব্যাগ নিয়ে এলাম, নিয়ে ফেলে দিলাম, অপরের ক্ষতি করে বাইরে ছিটিয়ে দিলাম গায়ে, এবার সেটা উঠতে উঠতে কোনো জায়গা না কোনো জায়গায় বাধার সৃষ্টি করবে। সেটা ভাবতে হবে যে আমি নিজেরটা যেমন পরিষ্কার রাখছি, অন্যেরটাও যাতে পরিষ্কার, কারো ক্ষতি না হয় আমার দ্বারা, সেই চেষ্টাটাও করতে হবে। একদম একদম, আমরা মানুষরাই কিন্তু দায়ী। সবাই এই ভাবনাটা যদি ভাবতে লাগে যে আমি নিজের জায়গাটা পরিষ্কার করছি, আরেকজন তার জায়গাটা পরিষ্কার করে, কেউ কারো জায়গাতে কিছু ফেলবে না, তাহলে সব জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক ঠিক কথা। আচ্ছা, সিউড়িতে পলিউশন বাড়ছে, তার সাথে সাথে গাছ কমছে, জল সমস্যা বাড়ছে, এগুলোকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, গাছ কমছে বলে আমি এইটা বেশ কিছুদিন থেকে, মানে আমি প্রায় এটা 10 বছর থেকে গাছে নিয়েও আমি কাজ করি। বিভিন্ন জায়গায় গাছ লাগাই আমি, প্রায় 2 লাখ গাছ অলরেডি আমি লাগিয়েছি, মানে কিনে আমি নিজে লাগাইনি, কিছু কিছু জায়গায় নিজে লাগিয়ে এসছে,
কিছু কিছু জায়গায় গাছ আমি দিয়ে দিই, দান করে দিই, এবারেও দিয়েছি গাছ চারিদিকে। যেমন আমি বলছি, যেমন আমাদের নদীর ধারগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, নদীর ধারগুলো যে নাব্যতা হারিয়ে ফেলছে, সেই নদীর ধারগুলোতে যদি সুন্দরভাবে গাছ লাগিয়ে দেওয়া হয়, অনেক অনেক মানে পলিউশনটাও ভাঙন কমবে, রোধ হবে, তার হ্যাঁ। সঙ্গে অক্সিজেনটাও বাড়বে। এমন এমন গাছ আছে যে গাছগুলো খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে বাড়ে, সেই সমস্ত গাছ লাগালে অনেক কিছুই ভালো হয়ে যাবে। এই দ্রুততার সাথে বাড়ে এরকম একটি গাছ যেটা হলো ইউক্যালিপটাস। হ্যাঁ, না ইউক্যালিপটাস নয়, খুব আমি কদম বলে ক্ষতিকর। যে গাছটা আছে, হ্যাঁ, কদম গাছটা কিন্তু দ্রুত বাড়ে। আচ্ছা। ইউক্যালিপটাস গাছটা তো মানে ওপরে নিচে জলটাকে টেনে উপরে টেনে, উঠে হ্যাঁ, যায়, জলটা একদম। তো ওকে ভৌম তো জলটাকে লাগানোই তুলে উচিত নেয়। নয়। হ্যাঁ। অন্যান্য জায়গায় এই গাছটা লাগায় না। আমি এটাই আপনার কথার মাধ্যমে শ্রোতাদেরকে বলতে চাইলাম যে দ্রুততার সাথে বাড়ে বলে আমরা কিন্তু যেখানে সেখানে ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দেব না। আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি গাছ লাগাচ্ছি। আমরা কখনোই চেষ্টা করি না একটা নিম গাছ লাগাতে, কি একটা বট গাছ লাগাতে, অথচ দেখুন সেই গাছগুলোই কিন্তু আমাদের বেশি পরিমাণে অক্সিজেন দিচ্ছে, বেশি পরিমাণে পরিবেশটাকে শুদ্ধ করছে, বিশুদ্ধ করছে। জল সমস্যা নিয়ে কিছু বলুন, সিউড়ির জল সমস্যা। সিউড়িতে তো জল সমস্যা বরাবরই লেগেই আছে। জল সমস্যা নাই বললেও ভুল হবে। আর আমাদের ওই দিকটা যেহেতু একটু নিচু, সেহেতু আমাদের জলের সমস্যাটা এতটা হয় না। মানে সিউড়িটা একটা কচ্ছপের মতো, জাস্ট মানে কি বলবো, উপরটাতে জল সমস্যা হয়, নিচে যারা থাকে তাদের। আমাদের ওই দিকটা অনেকটা ঢালু এলাকা বলে আমাদের জল সমস্যা হয় না, খুব একটা হয় না। হ্যাঁ, কিন্তু অনেক জায়গাতে আছে। অনেক জায়গাতে আছে। তার জন্য আমাদেরকে কি করা উচিত বলে মনে হয়? দেখুন, জল সমস্যা যে সমস্ত নদী থেকে যে নানা ধরনের জল প্রকল্পগুলো করছে, সেই সমস্ত জল প্রকল্পগুলো থেকে ঠিকমতো জল সরবরাহ যদি করা হয়, নানা ধরনের যেমন টাইম কল যেগুলো আছে, সেগুলো যদি আরও বেশি ভালোভাবে বাড়ানো যায়, আর নদী সংরক্ষণ, জল সংরক্ষণটা যদি করে ঠিকঠাক করে, তাহলে কিন্তু জলের সমস্যা অনেকটাই কমে যাবে। ঠিক। আর সবার প্রথম আমি বলবো মানুষকে সচেতন হতে হবে একটা জিনিসে, যেটা হলো রাস্তার ধারে টাইম কল, তাই না বলুন? আমরা দেখি অনেক সময় টাইম কলের মাথাটা হয় ভেঙে গেছে কিংবা আছে, তবু মানুষ কোনো একটা অলসতার কারণে বন্ধ করছে না। এই মানুষগুলোর উদ্দেশ্যে কিছু বলুন। না দেখুন, আমি আমার কথাই বলি, এটা আমার আজ থেকে না, এটা কিন্তু আমি অনেক ছোট থেকে দেখতাম, কোনো জায়গায় জল পড়ে যাচ্ছে যে কিন্তু কলটাকে বন্ধ, এটা কিন্তু আমাদের ঘরে দিয়েছিল যে জল অপচয়, এটা কিন্তু একটা পৃথিবী থেকে জলটা উপরে উঠে যাচ্ছে মাটির নিচ থেকে, এই জলটার কিন্তু সব জিনিসের একটা শেষ আছে, এই জলেরও শেষ হয়ে যাবে একদিন। সে সবসময় কোনো জায়গাতেই দেখবে জল পড়লে সেটাকে কিন্তু করে দেবে। আমি এখনও পর্যন্ত বাইরে কোনো জায়গায় যাই, এমনই কোনো জায়গাতে দেখেছি যে আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে গিয়ে দেখছি ওই ইয়েতে হাতটা ধুতে যাবো, দেখছি সেখানে কলটা খুলে রেখে দিই, কলটা বন্ধ করে দিয়ে, হ্যাঁ, কেউ হয়তো কলটা খুলেই দিয়ে চলে গেলো, ওর সামনে আমি কলটাকে বন্ধ করে দিলাম, যাতে সে দেখে যে না, এই কলটাকে আমার খোলা আছে। তাকে কিন্তু আমি কিছু বললাম না, সে দেখে তার যেন উপলব্ধি হয় যে আমার এটা যেন করা উচিত। আর সিউড়িতে তো প্রায় জায়গাতে দেখবো, কোনো জায়গাতে এই তিলপাড়ার এদিকে আমি কিছু জায়গা দেখেছি গদগদ করে জল পড়ে যাচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপে নয়, অথচ জলের অসুবিধার কত, জলের সমস্যার সমাধান চারিদিকে হচ্ছে না। কিন্তু ওই কলটাকে যদি ঠিকঠাক মেনটেন হয়, বন্ধ করে দেয় লোকেও, তাহলে এই সমস্যাগুলো হয় না, অনেকটা সমস্যা কমে যায়। সেটা অনেক জায়গাতে এমনি হয়। আর মানুষের না কোথাও যেন চক্ষু উদয়ের খুব দরকার। আমি আপনাকে আমার একটা ঘটনা শেয়ার করি। এই জাস্ট কিছুদিন আগে যখন ভীষণ গরমটাই পড়েছিল, তখন আমি বোলপুর থেকে আসছিলাম, বাইকেই ছিলাম, তো দেখছি একটা কল খোলা, শ্রীনিকেতন শান্তিনিকেতনের ওই যে মোড়টা, সে জায়গাটাতে একটি কল খোলা। মানুষ কিন্তু পেরোচ্ছে, শুধু যে গাড়িতে তা নয়, গাড়ি বাস তা নয়, মানুষ হেঁটেও পেরোচ্ছে, কেউ ওই কলটাকে বন্ধ করছে না। আমি অনেকটা দূর থেকে দেখতে পেলাম। আমি কিন্তু সকলের সামনে নেমে কলটাকে বন্ধ করি, তখন দু চারটে মানুষ আমার দিকে এমন করে তাকালো যেন অদ্ভুত কোনো একটা কাজ করেছি আমি, এটা তো স্বাভাবিক নয়, এরকম যেন কোনো একটা কাজ করেছি। কেন এই মানুষের মানসিকতাটা কেন চেঞ্জ হচ্ছে না বলুন তো? না দেখুন, ওনারা এটাও ভাবতে পারেন যে এটা সেই মুহূর্তে হয়তো আপনি এটা করেছেন, ওদেরকে হতভম্ব করে দিয়েছে যে এটা তো আমাদের করা উচিত ছিল, ও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ও করতে পারলো তো আমরা কেন করতে পারলাম না, সেটাও হয়তো ওরা ভেবেছে।
হতে পারে, কিন্তু মানে মানুষের চাহনিটা বড় অদ্ভুত ছিল যে এ আবার কি, এটাকে কলটা বন্ধ করার কি আছে, পেরিয়ে গেলেই তো হয়। হতে পারে। মানুষের মানসিকতাটা কোথাও পরিবর্তন করতে পরিবর্তন। পারছি না আমরা, কোথাও গিয়ে যেন চেষ্টা করে যেতে হবে আস্তে আস্তে, চেষ্টা তো সবই করে যেতেই চেষ্টা। হবে। এবার আমি আমার কাজ করব, এবারে যে যার যেরকম মেন্টালিটি, সে তো মেন্টালিটি থেকে বিরত হতে পারবে না, তাকে চেষ্টা করাতে হবে। আচ্ছা, এই যে আমি যদিও বলছি, মানে আপনি অনেক ছোট বয়সে বিয়ে করেছেন, সেই সময়টা হয়তো অত ছোট বয়সে বিয়ে হতো, যদিও আপনি খুব বেশি দিন আগের মানুষ নন, তবুও বলছি এখনও বীরভূমে জ্বলন্ত একটা সমস্যা হলো চাইল্ড ম্যারেজ। আমাদের গীতাঞ্জলি রেডিওর যখন উদ্বোধন হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে ডিএম স্যার এসেছিলেন। ডিএম স্যার আমাদেরকে একটা কথা বারবার বলেছেন যে আমাদেরকে এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার কিছু একটা চেষ্টা করতেই হবে চাইল্ড ম্যারেজ নিয়ে। আপনার কি মনে হয়, আপনি এত মেয়েদেরকে নিয়ে কাজ করছেন, আপনি এনজিও চালাচ্ছেন, আপনি কি দেখছেন, এর বাস্তব চিত্রটা কি চাইল্ড ম্যারেজের? না দেখুন, এবারে আমি বলছি, আমি যে এত মেয়ে নিয়ে কাজ করছি, আগে হয়তো অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গাতে হয়েছে, আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু আমার সেই সময় 15 বছর বয়স থাকলো, আমি অন্তত 18 বছর মেয়েদের মতন ডেভেলপ ছিলাম, একটু বড় ছিলাম, একটু মোটা সোটা বড় এরকম টাইপের ছিলাম, যার জন্য আমাদের ঘরে এইটাকে একটু তাড়াতাড়ি করে করেছে যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের হেলথ এতটা ইমপ্রুভ করে গেছে, সেই জন্য হলে হতে পারে। কিন্তু তারপরে যখন আমার বাচ্চা হয়ে গেল, তারপরে একদম রোগা, মানে শরীরের আর কিচ্ছু। হ্যাঁ, আপনি বললেন আপনি বাচ্চা হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই সমস্যাটা কিন্তু, এই সমস্যায় জেরবার হচ্ছে বীরভূম। বীরভূম এই চাইল্ড ম্যারেজে প্রথম স্থান অধিকার করছে, যেটা কিন্তু একদমই গৌরবের নয়। না, সে তো অবশ্যই নয়, আমাদের একটা লজ্জার জায়গা। আমি আধিকারিকের সাথে কথা বলে জেনেছি, আমাদের বীরভূমের আধিকারিকের সাথে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের সাথে কথা বলেছি, উনি আমাকে জানাচ্ছেন যে আমরা বীরভূম বরাবর এই চাইল্ড ম্যারেজে হয় ফার্স্ট, নয় সেকেন্ড, নয় থার্ড, এর মধ্যে ঘোরাফেরা করছি। কেন, কি কারণ এটা? আমি আপনাকে এবারে বলি, এই প্রসঙ্গে বলতে গেলে তো অনেকটাই কথা হয়ে যাবে। দেখুন, আমাদের এবারে কি বলবো, বলা যাবে কি যাবে না, কিন্তু তাও বলতে হবে, যেমন আমাদের খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করতে হবে। যে আমি আমার ঘরের মধ্যে আমার মেয়েকে, যেমন একটা শিশু মানুষ যেভাবে যেভাবে হয় স্টেপ বাই স্টেপ সেভাবে মানুষ করার প্রবণতা রাখতে হবে। আমার মেয়েকে আজকের ডেটে যে সমস্ত আপনার কী বলবো, পোলট্রির যে সমস্ত মুরগিগুলো আছে, যেগুলো খাওয়ানো হয়, যেগুলো স্টেরয়েড দেওয়া, হরমোন জাতীয় পদার্থ দিয়ে বড় করে দেওয়া হচ্ছে, সেই সমস্ত দেখবেন একটা 8 বছরের মেয়ে যদি খায়, সে 12 বছরের মেয়ে হয়ে যাবে। এইগুলো কিন্তু মা বাবাকে সতর্কতার সঙ্গে, সে যেমন ছেলেও হবে, সে মেয়েও তেমন হবে, এইগুলোকে কিন্তু একটুকু করতে হবে। যত স্টেরয়েড, যত নানা ধরনের দিয়ে যে সমস্ত ইয়েগুলো, মেডিসিনগুলো ওই বাচ্চা মেয়েটির শরীরে চলে যাচ্ছে, সেও কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে, নানা ধরনের হরমোন ওর কিন্তু কাজ করছে। তো সেই সমস্তগুলোকে আগে থেকে আরও তো অনেক কিছু খাওয়ানো যেতে হবে, সেসবগুলো বন্ধ করে দিতে হবে। যাদের এরকম হচ্ছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, একটা মানসিক মানে এর মধ্যে ভুগে যাচ্ছে, দেখবেন যাদেরকে বিয়ে দেয় কোন পাতলা ছোটোখাটো মেয়ে থাকে না, তার মধ্যে দেখবেন ডেভেলপ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু একটি মেয়ে শারীরিকভাবে দেখতে হয়তো বড় হচ্ছে, কিন্তু তার মানসিকভাবে তো সে এখনো ছোটই আছে, পরিবর্তন হয় না। এইগুলোকে তো বন্ধ করতে হবে। যেমন আমাদেরই বাড়ির এক কাজের মেয়ে আছে, ওই মেয়েটা 16 বছর বয়স হচ্ছে, ও বিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেহেতু একা। আমি বললাম খবরদার, এখন কিচ্ছুতেই দেবে না, কমসে কম তোমরা মেয়েকে পড়াশোনা করাও, 20 বছর বয়স হোক, 20-21 বছর বয়স হোক, তারপরে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক, এই যে তো বললো না, ঠিক আছে ম্যাডাম, আমি ঠিকই বলেছেন, আমি মেয়েকে মাধ্যমিক পাস করাবো, এইচএস করাবো, তারপরে করবো। ঠিক কথা। এই যে পড়াশোনা, চাইল্ড ম্যারেজে সবথেকে বড় যেটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে মেয়েদের পড়াশোনা। সবার আগে পড়াশোনাটাই জলাঞ্জলি দেওয়া যায়, এবং তার ফলে একটি মা যদি শিক্ষিত না হয়, সে তার পরবর্তী জেনারেশনকেও কিন্তু শিক্ষিত করতে পারে না। তাই আপনি যে প্রচেষ্টাটা করেছেন আপনার বাড়ির পরিচারিকাকে যে বুঝিয়ে, সেটা কিন্তু সকলকে করতে হবে। আর মানে ধরুন, এই যে মেয়ে বড় হয়ে যাচ্ছে, এই চিন্তা ভাবনাটা থেকে তো মানুষকে বেরোতে হবে। না, এখানে কি হচ্ছে যে
যাদের ঘরে আর্থিক সচ্ছলতা নেই, তাদের মেয়েটি যখন বড় হয়ে যাচ্ছে বা দুটো তিনটে যদি মেয়ে থাকে, তাদের একটা, আমার মনে হয় যে যেহেতু আমি গ্রামের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত, সেহেতু মনে হয় যেন ওদের মধ্যে একটা মাথার মধ্যে হয়ে মেয়ে বড় হয়ে যাচ্ছে, কি হবে কি না হবে, বিয়ে দেবো কী করে বা কী করে কী, যখনই ওরা একটা সুযোগ পেয়ে যায়, কেউ হয়তো তার মেয়েটিকে পছন্দ হলো, বিয়ের প্রস্তাব দিল, হয়তো বিনা পয়সায় হলো, তখন সে সেটাকে করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা তো ভুল, যে তার মেয়ের শারীরিকভাবে গঠন শক্তি তখনও তার হয়নি, অথচ তাকে বিয়ে দিয়ে দেওয়া, তারপরে তার হয়তো 1 বছর 2 বছর পর একটি বাচ্চা হয়ে যাবে, তারপরে তার অবস্থা কাহিল হয়ে যাবে, সে 5 বছর 10 বছর তাকে আবার ওইটা নিয়েই ভোগান্তি আরম্ভ করতে হবে। তো সেইগুলো না হয় আমার মতে খুবই ভালো। যে চাইল্ড ম্যারেজ তো কখনোই নয়, এখনও মনে হয় আর সেরকম এতটাও হয় না, কেন এখন তো মেয়েরা বেশিরভাগ পড়াশোনা করব, কিছু না কিছু করব, কিছু একটা এগিয়ে যাওয়ার নিজেদের মধ্যে প্রবণতা তো প্রত্যেকটি মেয়েরই আছে। না ম্যাডাম, আমি দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি এখনও চাইল্ড ম্যারেজ প্রচুর হচ্ছে। ওই যে বললাম, বীরভূমে এর পরিমাণটা এত বেশি যে আমাদের আধিকারিকরা, প্রশাসন এটাকে একটা মাথা ব্যথা হিসাবেই নিয়েছেন। শুধুমাত্র জুলাই আগস্ট অবধি 114টা কেস ফাইল করা হয়েছে, যেটা প্রশাসনের নজরে এসেছে। বাকি তো কত নজরেই আসে না। এগুলো আগে থেকে দেখুন, এগুলো যদি প্রচেষ্টা করা হয়, একটা গ্রামে কতগুলো মেয়ে আছে, তার বয়স কত, সে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ, এই সবগুলো নিয়ে যদি তাদের মধ্যে একটা থাকে, গণনা শুরু হয়ে যায়, বা গ্রামে গ্রামে গিয়ে বা ঘরে ঘরে গিয়ে একটা বোঝানো হয়, তাহলে কিন্তু একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয় যে এটা তোমাদের হবে না, এই হয়ে যাবে, তাহলে কিন্তু এইসবটা অনেকটাই কেটে যাবে। যে দেখুন, কেউ বিয়ে দিয়ে দিল, তারপরে সেই খুঁচিয়ে দেওয়ার পরে তাকে ধরে নিয়ে গেল, মেয়েটাকে নিয়ে গেলো, সেটাও কিন্তু আর একটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। সেটাই কিন্তু পরবর্তীকালে মেয়েটা হয়তো হোমে রেখে দিল, আমার একটা জানা আছে, সিউড়িতেই হয়েছে। তো পরবর্তীকালে আজকে প্রায় 5-7-8 বছর হয়ে গেল, মেয়েটা কিন্তু আর বিয়ে হচ্ছে না। সে হোম থেকে ফিরে এসেছে। এসছে, সে বোলপুরে হোমে ছিল, তারপরে এখানে তার বিয়ে দেওয়া ঠিক হচ্ছে, তখন বলেছে ও তো হোম ফেরত মেয়ে। এই যে একটা বাজে, মানে ওর উপরে চেপে গেছে সমাজ, এটা সমাজের মানসিকতা, এবার সেটা ও যেখানেই বিয়ে দেবে, বিয়ে মানে ও যেখানে, ওর মা বাবারা চেষ্টা করছে, মধ্যবিত্তও নয়, এমনি খুব সচ্ছল পরিবারও নয়, সে জায়গাতে এরকম ধরনের হয়ে যায়। তো সেই জন্য সরকারকে একটু করতে হবে যে বিয়েটা যাতে না, মানে বিয়েতে দেয় না, যেন বিয়েটা নাই হয়, আগে থেকে যোগাযোগ করে বিয়ে দেওয়ার আগেই তার ব্যবস্থাটা করে নেয়। হ্যাঁ, আমি আপনাকে জানাচ্ছি যে এই ব্যবস্থাটা সেরকমই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে জানেন তো যে ছেলে মেয়েরা নিজেরাই বেরিয়ে চলে যাচ্ছে এত ছোট বয়সে, সেক্ষেত্রে বড়ই সমস্যা হয়ে দাঁড়ায়। এটা দুজনের ক্ষেত্রেই, দুজনেই সমস্যা, দুজনেরই, একজনের নয়, দুটোই সমস্যা, পরিবারেরই সমস্যা হয়ে যাবে। একদম একদম। আচ্ছা, আমি আবার একটু অন্যদিকে যাই। পরিবেশ নিয়ে তো আপনি ভাবেন, এবং সেই ভাবনার জন্য আপনি আন্তর্জাতিক স্তরে গেছেন। পরিবেশের মধ্যে যে শুধু গাছপালা আছে আর আমরা আছি তা কিন্তু নয়, আরও আছে কিছু পশু পাখি। আপনার বাড়িতে অনেকগুলি বাচ্চা আছে, 4 পেয়ে বাচ্চা আছে, তাদের সম্পর্কে একটু শুনি। আমার বাড়িতে বেশ কিছু ডগি আছে, তো তাদেরকে কি বলবো, তারাও আমার ফ্যামিলির সন্তান, সেজন্য আমি বললাম 4 পেয়ে বাচ্চা। তো তাদেরকে নিয়ে খুব ভালো, এবং তাদেরকে নিয়ে সময়টাও অনেকটা কেটে যায়। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন না, সময় কি করে পেরো, এই সমস্ত নিয়ে যখনই একটু সুযোগ পায় তখনই ওদের কাছে যে, আর ওরাও আমাকে খুব ভালোবাসে। ওরা আপনার ভালোবাসাটা বোঝে। আমি একটা গল্প শুনছিলাম যে আপনি একটা সময় ছিলেন না, কিছু একটা দুর্ঘটনা, ওই বাচ্চাগুলির মধ্যে দুষ্টুমি কিছু একটা করেছিল, সেটা একটু আমার শ্রোতাদেরকে শোনান না, আমি তো শুনেছি। আমার মানে যে ডগিগুলো আছে একটু ডেঞ্জারাস তো এটা একটা আছে, আপনার ডোবারম্যান আছে, তো ডোবারম্যান আছে, রটউইলার আছে। আর সেই ডোবারম্যানটা রটউইলার পছন্দ করে না ডোবারম্যানকে, আর ডোবারম্যান পছন্দ করে না রটউইলারকে। কোনো কমে আমাদের যে কুকুরগুলোকে দেখাশোনা করে, খাবার দেওয়ার সময় ও রটউইলারটাকে ভরতে ভুলে গেছে, ডোবারম্যানটাকে ভরতে ভুলে গেছে। রটউইলারটা
তখন ওকে দেখে ফেলেছে, ও তখন ওদেরকে দেখে সুরসুর করে ঘর ঢুকে দেওয়ার চেষ্টা করেছে, ওরা এসে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করেছে এমনভাবে যেন মাথা টাথা একদম কান টান ছাড়িয়ে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের যারা আছে তারা বা আমার ছেলে ডাক্তার দেখেছে, ডাক্তার এসেছে দেখেছে, দেখে পরে অজ্ঞান করে ওকে স্টিচ ফিচগুলো করে দিয়েছে। তারপরে ও হঠাৎ করে আমার রুমে ঢুকে গেছে, আমার রুমে ঢুকে গিয়ে চারিদিকে বলছে পাগলের মতন ছুটে বেড়াচ্ছে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে। ও ও মানে খুব একদম পুরো মানুষের মতন, ও সব কিছু অনুভব করতে পারে, ফিলিং করতে পারে। ও চোখ দিয়ে গড়গড় করে জল আসছে, বলছে আমি যেখানে যেখানে যাই, যেখানে ঘুরে বেড়াই, সেই জায়গাটুকুর মধ্যে খালি ওই শুকে শুকে বেড়াচ্ছে। নিয়ে তারপরে যখন কিছুই দেখলো যে আমি নাই বা কোনো কিছু নাই, ও বুঝতে পেরেছে যে আমি অত নাই, তো ওখানেই শুয়ে প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছে। ঘুমিয়ে যাওয়ার পরে আবার ওকে ওর রুমে নিয়ে যাওয়া হয়েছে। ওরাও ভালোবাসা বোঝে, হ্যাঁ। ওদেরকে একটু ভালোবাসা দিলেই ভালোবাসা বোঝে ওরা। তেমনি আমরা পোষ্যদের তো খেয়াল রাখি, হুম। কিন্তু রাস্তায় রাস্তায় তো অনেক এরকম আছে যাদের প্রতি মানুষ অনেক অত্যাচার করে। হুম, হুম। কেউ গায়ে গরম জল ছিটিয়ে হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কেউ লাঠি দিয়ে মারছে, কেউ আবার হাতে কোনো ধারালো জিনিস থাকলে সেটাও ছুঁড়ে মারছে। আপনি যেহেতু পশুপ্রেমী, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দেখুন, এইগুলো যে মানুষে করে না, সেগুলো আমি তো বলবো মানে তারা মানুষের মধ্যেই পড়ে না। কারণ একটা পশুকে আমি নির্যাতন করব, আমি কালকেই বেরিয়েছিলাম একবার, তো দেখলাম ওই আমাদের বাড়ি থেকে আর একটু দূরে গিয়ে দেখছি একটা কুকুরকে কেউ গরম জল ঢেলে দিচ্ছে, পিঠের মধ্যে ফুলে ছাল ছেড়ে গেছে। আমার এত খারাপ লাগলো যে মানুষ এরকম করে এতটা হয় কি করে, যে ও তার কি ক্ষতি করেছে, সে রাস্তার কুকুর, সে তো তাকে কাটতেও যায়নি বা তার কোনো কিছুই নাই, হ্যাঁ, তাকে গরম জল দিয়ে তাকে করে দিচ্ছে। এগুলো খুব বাজে, এগুলো দেখতেও খুব খারাপ লাগে যে মানুষের মধ্যে যে এতটা, কি বলবো, আমাদের 84 লক্ষ জনি পার করে আমরা এসেছি, আমরা আজকে মানুষ হয়েছি বলে এটাও নয় যে আমরা 84 লক্ষর মধ্যে কুকুরও পড়ে। হুম হুম। তো সেইগুলো একটু ভাবনা চিন্তা যদি মানসিকতাটা নিয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয় না যে একটু খাবার যাকে দিতে পারবো না তাকে আমি গরম জল হিসেবেও নিশ্চয়ই দিতে পারি না, তাকে তার কতটা কষ্ট হবে। সত্যি। আমি যেমন আমার ওই কুকুরটার ব্যাপারে যখন বলি, আমার যে খাবার দেয় কালী ব্যানার্জি, তো ওকে বলেছিলাম তুমি ওকে যে অমনিভাবে খুলে যেত, তোমার যদি এটা হতো তাহলে তুমি চিন্তা করো তোমার কি পরিস্থিতিটা চিন্তা করো। ও একটা মানে কি বলবো, ও ওর মধ্যে জ্ঞান আছে, সবই আছে, বোধ আছে, যে বুঝতে পারছে যে আমার আঘাত লেগেছে, এ লেগেছে, তো সেই জায়গাতে তো তুমি যদি একটুকু সতর্ক হতে, তাহলে আগেই ওকে ভরে দিতে, আজকে ওর এত বড় অ্যাক্সিডেন্টটা হতো না। ঠিক। সেটা মানুষের মধ্যে, তখন ও বলছে ম্যাডাম সরি, আমার ভুল হয়ে গেছে, আর এরকম কখনো হবে না। সেটাই, শিল্পীর মন তো খুব নরম, সেজন্য আপনার এদের জন্য প্রাণ কাঁদে। আমাদের সকলের প্রাণ কাঁদাই উচিত, কারণ যারা এই ধরনের কাজগুলো করে তারা অমানবিক কাজ করে। এগুলো করা সত্যি। কারোরই উচিত নয়। আচ্ছা ম্যাডাম, এই যে মেয়েরা মেয়েরা একটু রাত হয়ে গেলে একা বাড়ি ফিরতে পারবে না, মেয়েরা একটু ছোট পোশাক পরতে পারবে না, কিন্তু সেখানেই একটি ছেলে ছোট পোশাক পরে ঘুরে বেড়াতে পারে। সমাজের এই ব্যাধিটা কিভাবে দেখছেন? কবে সারবে? অঘটনগুলো শুধু মেয়েদের সাথেই কেন ঘটছে? দেখুন, এই ব্যাপারে, এই পোশাকের ব্যাপারে যখন বললেন, তখন আমি বলবো একটা মেয়েকে সবসময় একটা সুন্দর মেয়ের মতনই থাকা উচিত। যে আমি তো বিভিন্ন জায়গায় গেছি, আমাদের পরিবেশটাকে মনে করে তাকে সবসময় বেঁচে থাকা দরকার। বেঁচে থাকা মানে এই নয় যে আমি দুর্বল না। একটা মেয়েকে একটা শাড়ি পরে, আপনি তো শাড়ি পরে আছেন, আপনাকে কত সুন্দর লাগছে, হ্যাঁ, বা একটা যে পোশাকটা ম্যাচ করে না, যে পোশাকটা পরলে আর একজন অন্যভাবে এফেক্টেড হয়ে যায়, তো সে আমার মনে হয় সেরকম ধরনের পোশাক পরা, বাঙালি তো আমরা, একটু অন্যভাবে থাকলেই ভালো। সেটাই, আমরা আমাদের কালচার নিয়েই থাকি, হ্যাঁ। কালচার নিয়েই বাঁচি। কালচারের মধ্যে আপনার শিল্প এসে পড়ছে আবারও আমার কথায়। তো শিল্প, সিউড়িতে এই শিল্প চর্চা, আপনার যে শিল্প চর্চা কাঁথা, কিরম পরিবেশ? এখানে পরিবেশ আছে মানে প্রত্যেকে আগ্রহী, সিউড়ির লোকেরা কাজ জানে, না জানা নয়, প্রত্যেক লোকেরা কিছুটা এগিয়েও আসার চেষ্টা করেছে। আগে তো সিউড়িতে আমি প্রচুর কাজ শিখিয়েছি, তো তারাও আরও অন্যান্যদের শিখে যাওয়ার পরে তারাও টিন করেছে, শিখিয়েছে, কাজটা জানে। সিউড়িতে কাঁথা ভালোই আছে, সবাই জানে, বলতে গেলে মোটামুটি মেয়েরা সবাই মোটামুটি কাজ, এবং তাতে তারা স্বনির্ভর হতে পারছে। হ্যাঁ নিশ্চয়ই। যদি কোনো মেয়ে, সিউড়ি এবং তার আশেপাশের কোনো মেয়ে যদি এই কাঁথা নিয়ে
স্বনির্ভর হতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি সকল শ্রোতাদের বলছি, তোমরা যদি কেউ স্বনির্ভর হতে চাও, এই কাঁথা নিয়ে নিজেদের জীবিকা, নিজেদের উপার্জন, নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই তৃপ্তি ম্যাডামের সাথে যোগাযোগ করো। আমি অনুষ্ঠান শেষ করব, কিন্তু আমার কথা পরে আসছি, আমি অনুষ্ঠানটা পরে শেষ করব। আগে আপনি গীতার কিছু শ্লোক আমাদের শ্রোতাদের শোনান, কারণ আপনার ফেভারিট টাইম পাসই হলো গীতা পড়া, যেটা সকল মানুষের হয়তো নয়। আবার এটাও আমরা জানি, যারা গীতা পড়ি এবং যারা পড়ি না, তারা সবাই জানি গীতা কিন্তু চরম সত্য। গীতাতে সায়েন্স আছে, গীতাতে হিস্ট্রি আছে, গীতাতে জিওগ্রাফি আছে, গীতাতে সবটা আছে, এমনকি ম্যাথামেটিক্সও আছে। তো সেই গীতা থেকে কিছু শ্লোক এবং তার বাংলা অর্থ যারা আমরা বুঝি না তাদের জন্য প্লিজ ম্যাডাম। আমি একটা শ্লোক আপনাকে বলছি। আচ্ছা, বেশ। যেটা সবারই ক্ষেত্রে এটা আছে, যেটা হচ্ছে বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরপুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে আমরা নতুন বস্ত্র ধারণ করি, তেমনি শরীরও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, এটাই অর্থ। আচ্ছা, শুনলাম একটা গীতার শ্লোক, জানলাম তার অর্থ। যেমন আমাদের হিন্দুদের জন্য আছে গীতা, যেমন বেদ, যেমন পুরাণ, তেমনি খ্রিস্টানদের জন্য আছে বাইবেল, ইসলাম ধর্মের জন্য আছে কোরআন। সব ধর্ম এক জায়গায় গিয়ে মেলে, যেটা হলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আজকের দশভুজা নামটা হয়তো হিন্দু দেবী থেকে এসেছে, কিন্তু আমাদের সমাজের প্রতিটি মেয়ে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো ক্ষেত্র থেকে উঠে আসুক, তারা সকলেই দশভুজা। সকলের এগিয়ে যাওয়ার একটা ক্ষমতা আছে আপনার মতে, সকল মেয়ের মধ্যে একটা পাওয়ার আছে। আমি আপনার কথা দিয়ে শেষ করব, আর আপনার ইন্ট্রোডাকশন আমি সব বলেছি দর্শকদের, শ্রোতাদের, সকলেই শুনেছেন সবটা। আজকে আমার সাথে এতক্ষণ ছিলেন তৃপ্তি মুখার্জি ম্যাডাম, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, শিল্পগুরু পুরস্কার প্রাপ্ত, বঙ্গশ্রী পুরস্কার প্রাপ্ত, এবং আরও অনেক। তার ঝুলিতে সম্মাননার একটা বড় ভাণ্ডার আছে। যাই হোক ম্যাডাম, অনেকক্ষণ আপনার সময় আমরা নিলাম, এতটা সময় এত কাজের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবারে বলুন, গীতাঞ্জলি রেডিওতে আপনার এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমাদের শ্রোতাদের খুবই ভালো লেগেছে। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে দু চারটে কথা। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, এই গীতাঞ্জলি রেডিও তে আমি নিজেকে আসতে পেরে আজকে ধন্য মনে করছি, বা আপনারাও এই অনুষ্ঠান সবসময় ফলো করবেন, এই রেডিও অনুষ্ঠান। আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো। নমস্কার। আপনার সাথে এই 2 ঘন্টা বা যেটুকু সময়, যে কটা মিনিট কাটাতে পেরেছি, তাতে আমি ধন্য। আপনার উল্টো দিকে বসতে পেরে আমি ধন্য হয়ে গেছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা শুনছিলেন দশভুজা সিরিজের একটি নতুন পর্ব, ছিলেন আমার সাথে তৃপ্তি মুখার্জি। আজকে এই পর্যন্তই। আজকে যাব, কারণ অপর আরেক দিন অন্য কোনো দশভুজাকে নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য শুনতে থাকুন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, শিউরির প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আমি সোমা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, শুনছিলেন দশভুজা। নমস্কার।